কেন ঘরে এসেছিস? বের হ আমার ঘর থেকে। তোর সাহস তো কম না। তুই এই ঘরে ঢোকার সাহস করছিস কিভাবে? তুই ইচ্ছে করে বিয়েটা করেছিস না? আমার বাবার অসহায়ত্বের সুযোগ নিলি তুই। মুখ সামলে কথা বলো আনিকা। আর আমি এই ঘর থেকে বেরিয়ে যেতে আসিনি সোনা। কেন বের হব? তুমি এখন আমার বিবাহিত বউ। তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক, বিয়েটা যেহেতু হয়ে গেছে এটা তোমাকে মানতেই হবে। তোর মুখে সোনা ডাক শুনে আমার গা ঘিনঘিন করছে সাগর। তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি এই বাড়ির মালিকের মেয়ে, আর তুই সামান্য একটা ভাড়াটে। তুই আমার চেয়ে 3 বছরের ছোট। তোর লজ্জা করে না আমার চোখে চোখ রেখে কথা বলতে? বয়সের দোহাই দিয়ে লাভ নেই। কাল পর্যন্ত ভাড়াটে ছিলাম, আজ তোমার স্বামী। আর ওই তুই বলাটা বন্ধ করো। আমি তোমার ছোট হতে পারি, কিন্তু এখন তোমার মাথার উপর বসে থাকার অধিকার আমার আছে। আমি জোর করে বিয়ে করিনি। পরিস্থিতির চাপে পড়েছো ঠিকই, কিন্তু সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তুই কতটা নীচ সেটা আজ প্রমাণ হয়ে গেল। তুই ভেবেছিস আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? কোনোদিন না। তোকে আমি এই ঘর থেকে বের করেই ছাড়বো। তুই এক্ষুনি বেরিয়ে যা বলছি। একদম চিল্লাইবা না, বাইরে লোক আছে। আর আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না। তুমি যত চাও বলো, যা খুশি গালি দাও, তাতে আমার কিছু যায় আসে না। আজ থেকে এই খাটের অর্ধেকটা আমার। কি? তোর এত বড় সাহস? তুই আমার খাটে শুবি? আমি তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করব। তুই ইচ্ছে করে আর চুপ ছিলি যাতে আমার সাথে তোর বিয়েটা হয়ে যায়। তুই একটা সুবিধাবাদী জানোয়ার। আমি যাই হই না কেন, এখন আমি তোমার বর। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে আমার সময় লাগবে না আনিকা। সিনিয়র বউ হয়েছো বলে ভেবো না আমি তোমার সব তেদরামি সহ্য করব। নিজের সীমার মধ্যে থাকো। তুই আমাকে এই সীমা দেখাচ্ছিস? তুই তো আমার পায়ের যোগ্য না। আমি তোকে দেখে নেব সাগর। কাল সকাল হতে দে, তোকে আমি এই বাড়ি থেকে লাথি মেরে বের করব। দেখা যাবে কার জোর বেশি। আপাতত আমি এখানেই থাকছি। বেশি কথা না বলে একদিকে চুপচাপ শুয়ে পড়ো। আর শোনো, আমাকে রাগিও না, তাহলে কিন্তু বাসর ঘরের বাকি নিয়মগুলো পালন করতে বাধ্য হব। অসভ্য ছোট লোক! তুই এত বড় কথা বললি আমাকে? আমি যা বলেছি সিরিয়াসলি বলেছি। এখন শান্ত হয়ে শুয়ে থাকো। বেশি তেড়িবেড়ি করলে কপালে দুঃখ আছে। আনিকা রাগে ফুঁসতে ফুঁসতে বিছানার একপাশে ধপ করে বসে পড়ল। সাগরের চোখে মুখে আজ অন্যরকম এক জেদ। সে জানে আনিকা তাকে ঘৃণা করছে, কিন্তু সাগরের মনে আনিকার জন্য অনেক আগে থেকে একটা জায়গা ছিল। সেই অধিকার আজ সে আদায় করে নিতে চায়, সেটা যতই কঠিন হোক না কেন। বাসরাতের ঘরটা ফুলের গন্ধে মোমো করছে, কিন্তু সেই সুগন্ধের ভেতরও একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে আছে। আনিকা বিছানার একপাশে মুখ হাঁড়ি করে বসে আছে, আর সাগর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে একটু ভাব নিচ্ছে। বিয়ের সাজে সাগরটাকে মন্দ লাগছে না, কিন্তু আনিকার চোখে এখনো সেই পিচ্ছি ভাড়াটে। তুই কি সারা রাত ওই আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি, নাকি আমার মেকআপ বক্সগুলো চুরি করার প্ল্যান করছিস? তোমার মেকআপ চুরি করে আমি কি করব সোনা? আমি তো এমনি হ্যান্ডসাম। বরং ভাবছি আমার বউটা এত সুন্দর, কিন্তু মেজাজটা কেন এত তিতকুটে। আবার তুই শোনা ডাকলি? একদম মুখ ভেঙে দেবো তোর। লাইট নেভা, আর ওই কোনায় গিয়ে শো। আমি একদম তোর মুখ দেখতে চাচ্ছি না। সাগর একটা মুচকি হাসি দিয়ে লাইটটা অফ করে দিল। ঘুটঘুটে অন্ধকারে শুধু জানাল দিয়ে আসা চাঁদের আলোটা ঘরে পড়ছে। আনিকা দেওয়ালের দিকে মুখ করে একদম বিছানার কিনারায় শুয়ে পড়ল। সাগর সুযোগ বুঝে বিছানায় উঠে আনিকার একদম কাছাকাছি গিয়ে শুলো। জানো আনিকা, আজকে রাতটার কথা আমি কতদিন স্বপ্নে দেখেছি, কিন্তু স্বপ্নে দেখিনি যে তুমি আমার সাথে এত ঝগড়া করবে। তোর স্বপ্নের গুষ্টি কিলাই। তুই ওইদিকে সরে শো বলছি। আমার গায়ের সাথে কেন লেগে আসছিস? বিছানায় কি জায়গার অভাব পড়েছে? আরে খাটটা তো বিশাল, কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে তো, তাই তোমার কাছে আসলাম। জানোই তো, নতুন ঘর, নতুন পরিবেশ। নাটক রাখ নিজে। তুই কি আমাকে শান্তিতে ঘুমাতে দিবি, নাকি লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব? এক লাথি দিয়ে একদম দরজার কাছে গিয়ে পড়বি। আচ্ছা, দাও না একটা লাথি। বউয়ের লাথি খেলে তো গুনাহ হয় না, বরং মায়া বাড়ে। সাগর এবার আনিকার একদম কানের কাছে মুখ নিল। আনিকা বুঝতে পারছে সাগরের নিঃশ্বাস ওর ঘাড়ে লাগছে। ওর আগে শরীর শক্ত করে আছে। সাগর হাত বাড়িয়ে আনিকার হাতটা ধরতে গেল। ওই, হাত দিবি না একদম। তোর হাত কি চুলকাচ্ছে? কি চাস তুই? কি চাই সেটা তো তুমি ভালো করেই জানো। আমি চাই আমার বউটা আমার দিকে একটু ফিরুক। আচ্ছা, আমি কি আসলেই দেখতে এত খারাপ যে তুমি একবারও তাকাচ্ছ না?
তুই দেখতে কেমন সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। আমার কাছে তুই এখনো সেই ছোট ছেলেটা যে আমার বাবার কাছে ভাড়ার টাকা দিতে এসে আমার দিকে হা করে তাকিয়ে থাকতিস। তোর এই লুতুপুতু স্বভাব আমার অসহ্য লাগে। ও তাই নাকি? তখন তো ছোট ছিলাম, এখন তো বড় হয়েছি, আর শুধু বড় হইনি, তোমার স্বামীও হয়েছি। সাগর এবার আনিকাকে কথা বলার সুযোগ না দিয়ে পেছন থেকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা একদম চমকে গেল। ও ভাবতে পারেনি সাগর এত সাহস দেখাবে। সাগর ছাড় বলছি, ছাড় আমাকে, তোর সাহস তো কম নয়। ছাড়বো না। দেখি তুমি কত বড় ডন। আজ থেকে তুমি আমার, এই ঘরটা আমার, আর তোমার উপর সব অধিকারও আমার। অধিকারের নাম করে অসভ্যতা করবি না। তুই কি ভেবেছিস আমি দুর্বল? ছাড় বলছি। একদম ছাড়বো না। তুমি যত চিল্লাবা আমি তত শক্ত করে ধরবো। তোমাকে আজ আমি মানিয়েই ছাড়বো। আনিকা এবার প্রচণ্ড রেগে গেল ও সাগরের হাতের বাঁধন ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। সাগরের গায়ে জোরের কাছে ও পেরে উঠছিল না, কিন্তু রাগের মাথায় হঠাৎ কুনুই দিয়ে সাগরের পেটে একটা গুঁতো মারল আর সর্বশক্তি দিয়ে ওকে একটা ধাক্কা দিল। উফ মাগো। ধপাস করে একটা শব্দ হলো। সাগর বিছানা থেকে ছিটকে নিচে ফ্লোরে গিয়ে পড়েছে। আনিকা ধরপড় করে উঠে বসে লাইট জ্বালিয়ে দিল। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো রাগে লাল। ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে তোর। তুই ভেবেছিস আমি সিনেমার নায়িকার মতো তোর বুকে মাথা রেখে শুয়ে থাকবো? আর একবার যদি হাত দিয়েছিস তবে বটি দিয়ে তোকে কুচি কুচি করে কেটে জানলা দিয়ে বাইরে ফেলে দিব। বাপরে, তুমি তো দেখি আস্ত একটা চণ্ডী। এত রাগ কই রাখো? একটু আদর করতে গেলাম আর তুমি আমাকে ফ্লোরে পাঠিয়ে দিলা। কোমরটা মনে হয় গেছে। কোমর ভেঙে গেছে তো ভালো হয়েছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যা, তাও আমার ভালো। তুই এই ঘরে থাকবি ঠিকই, কিন্তু মেঝের উপরে ওই যে চাদর আছে নিচে বিছিয়ে ঘুমা। যদি আজ রাতের মধ্যে একবার খাটে ওঠার চেষ্টা করিস তবে আমি গলা ফাটিয়ে চিৎকার করব আর বলবো তুই আমাকে মারধর করেছিস। তখন বাবা এসে তোর পিঠের ছাল তুলে নেবে। তুমি আসলেই নিষ্ঠুর। নিজের স্বামী মেঝেতে ঘুমাচ্ছে দেখে তোমার একটু মায়া লাগছে না? বড় বউ হলে একটু দয়া মায়া থাকতে হয়। বড় বউ হয়েছি বলেই তোকে এখন শাসন করছি। একদম চুপচাপ মেঝের কোনায় গিয়ে পড়ে থাক, একটা শব্দও যেন না শুনি। আচ্ছা থাকলাম, কিন্তু মনে রেখো আনিকা, আজকের এই ধাক্কাটার শোধ আমি তুলব। এমনভাবে তুলব যে তুমি নিজেই লজ্জায় লাল হয়ে যাবা। তুই তোর শোধ নিজের পকেটে ভরে রাখ, এখন ঘুমা। কাল সকালে অনেক নাটক করতে হবে সবার সামনে। আনিকা গটগট করে আবার শুয়ে পড়ল। লাইটটা নেভানোর আগে সাগরের দিকে একবার বাঁকা নজরে তাকালো। সাগর নিচে শুয়ে শুয়ে ওর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আনিকা মনে মনে বলছে এই আপদটাকে কপালে কে জুটিয়ে দিল। আর সাগর ভাবছে সিনিয়র বউ তো কি হয়েছে, এতে সে ঠিকই ভাঙবে। সকালবেলা জানালা দিয়ে রোদ এসে আনিকার চোখে মুখে পড়ছে। রাতে ঠিকমতো ঘুম হয়নি সাগরের যন্ত্রণায়। আনিকা ফ্রেশ হয়ে একটা মেরুন রঙের শাড়ি পরে নিচে নামলো। ওর পেছন পেছন সাগরও আসছে। সাগরের মুখে একদম চওড়া হাসি। ডাইনিং টেবিলে সবাই তখন নাস্তা করার জন্য বসে আছে। আনিকার বাবা মা, সাগরের বাবা মা আর আনিকার ছোট বোন নিতু, সবে মিলে বেশ জমজমাট অবস্থা। আরে জামাই বাবাজি, আসো আসো, এখানে বসো। বিয়ের পর প্রথম সকালবেলা কথা। মিতুর মা অনেক কিছু রান্না করেছে। আমার ছেলের কপালটা আসলে ভালো, এমন সুন্দরী একটা বউ পেয়েছে। আনিকা মা, কাল রাতে কোনো অসুবিধা হয়নি তো? সাগর তোমাকে ডিস্টার্ব করেনি তো? না মা, কোনো সমস্যা হয়নি। ও আর কি ডিস্টার্ব করবে? আরে না মা, আমি কেন ডিস্টার্ব করব? তোমার বৌমা তো অনেক শান্ত, রাতে তো একটা শব্দও করেনি, শুধু মাঝে মধ্যে আমাকে খাট থেকে ফেলে দিতে চাইছিল। সাগর আর চোখে আনিকার দিকে তাকিয়ে হাসলো। আনিকা রেগে মুখটা শক্ত করে ফেলো। সবাই নাস্তা খেতে শুরু করলো। সাগর আর আনিকা একদম পাশাপাশি বসেছে। প্লেটে খাবার নিতে নিতে সাগর হঠাৎ টেবিলের নিচে পা বাড়িয়ে দিল। আনিকা, আমাকে একটু ভাজিটা এগিয়ে দাও তো। সাগর মুখে ভাজি চাইলো ঠিকই, কিন্তু টেবিল নিচে ও পা দিয়ে আনিকার পায়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। আনিকা প্রথমে অবাক হয়ে সাগরের দিকে তাকালো। ও ভাবতে পারেনি যে মুরব্বীদের সামনে সাগর এমন ফাজলামি করবে। এই নাও ভাজি। আনিকা ভাজি বাটিটা সাগরের সামনে একদম আছাড় দিয়ে রাখলো, কিন্তু সাগর থামার নাম নেই। ও পায়ের আঙ্গুল দিয়ে আনিকার পায়ের পাতায় সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। আনিকা বারবার পা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাগর বারবার ওর পা ছুঁয়ে নিচ্ছে। আপু, তুই দুলা ভাইকে আপনি করে বলছিস কেন? তুই তো তুই করে বলবি। কাল পর্যন্ত তো সাগর ভাই ছিল, এখন তো সে তোর বর। মিতু, বেশি কথা বলবি না, বড়দের মতো চুপচাপ থাক। কেন চুপ থাকবো? সাগর ভাই তো তোর চেয়ে 3 বছরের ছোট, তাই না?
তুই ছোট মানুষকে আপনি করে বললে তো কেমন যেন শোনায়। মিতু ঠিকই বলেছে, সাগর তো তোর ছোট, তুই করে বলিস মা, আমরা এতে কিছু মনে করব না। হ্যাঁ, সাগর তো আমাদের ঘরের ছেলের মতোই ছিল। সাগর বাবা, আজ কিন্তু তোমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা। আমি বলছি তোমাদের জন্য সব রেডি রাখতে। হ্যাঁ আম্মা, আমি তো একদম রেডি। এখন আপনার মেয়ে যদি রাজি হয়, ও তো সারাক্ষণ আমাকে মারার ধান্দায় থাকে। সাগর আবার পায়ের সুরসুরি বাড়িয়ে দিল। এবার আনিকা আর সহ্য করতে পারল না, টেবিলের নিচ দিয়ে সাগরের পায়ের উপর জোরে একটা চিমটি দিল। আহ, কি হলো সাগর, চিল্লালে কেন? না বাবা, কিছু না। মনে হয় টেবিলের নিচে কোনো পোকা ছিল, পায়ে কামড় দিয়েছে। হতে পারে যারা সারাক্ষণ অন্যকে জ্বালায় তাদের কপালে এই কোমরে জোটে, তাই না সাগর? আনিকা কথাগুলো এমনভাবে বলল যেন কত সাধারণ কথা। সাগরের বাবার আনিকার বাবা এই শুনে হাসাহাসি করতে লাগলেন। নাস্তা শেষ করে সাগরের মা আনিকাকে কাছে ডেকে অনেক আদর করলেন। বড় দুই পরিবারের সবাই খুব খুশি, শুধু আনিকা আর সাগরের মাঝে মনে মনে যুদ্ধ চলছে। সাগর, তুই একটু রুমে আসবি, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। বাবা দেখছেন, আপনার মেয়ে আমাকে একলা পেতে চাইছে। যাই, না গেলে আবার কপালে দুঃখ আছে। সাগর হাসতে হাসতে আনিকার পেছনে পেছনে ঘরের দিকে গেল। ড্রয়িং রুমে বসে থাকা সবাই মিটিমিটি হাসছে, কিন্তু আনিকা মনে মনে ঠিক করে রেখেছে রুমে গেলে ও সাগরের এই সুরসুরির বদলা নেবে। ড্রয়িং রুমে মুরব্বীরা যখন হাসাহাসি করছে, তখন আনিকা গজগজ করতে করতে নিজের ঘরে ঢুকলো। পেছন পেছন সাগরও ঢোকার আগেই আনিকা ঝট করে দরজাটা লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সাগর শক্ত হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। সাগর ঢুকে দরজাটা একদম লক করে দিল। তুই ওইভাবে আমার পায়ে সুরসুরি দিচ্ছিলি কেন? সবার সামনে লজ্জা করে না? তুই কি ভেবেছিস আমি কিছু বলবো না? আরে সোনা, ওটা তো ভালোবাসার সুরসুরি ছিল। বউয়ের পা না টিপলে কি আর বিয়ে সার্থক হয়? আর তুমি ওভাবে আমার পা মারিয়ে দিলা, আমার হাড় মনে হয় মট করে ভেঙে গেছে। ভেঙে গেছে তো ভালো হয়েছে, একদম ল্যাংড়া হয়ে ঘরের কোনায় পড়ে থাকতি। সাহস কত তোর? মিতু আর বাবার সামনে ওসব ফাজলামি করিস? তুই কি ভুলে গেছিস যে তুই আমার চেয়ে 3 বছরের ছোট? বয়স আর কয়দিন টানবা? এখন তো তুমি আমার বউ। আর শোনো, তুমি আমাকে তুই বললে আমার কোনো সমস্যা নাই, বরং তুই করে বললে আদরটা বেশি পাওয়া যায়। কিন্তু ওই আপনি ডাকটা একদম দিবা না, ওটাতে পরপর লাগে। তোকে আদর দেওয়ার জন্য আমি বসে আছি না, একদম ফাজলামি করবি না সাগর। তোকে আমি ক্লিয়ার বলে দিচ্ছি, কালকের ওই বিয়ের কোনো মানেই নেই আমার কাছে। তুই এখনও এই বাড়ির ভাড়াটেই আছিস। ভাড়াটে তো তোমার মনের ঘরেও হতে পারি, একটু জায়গা দিয়েই দেখো না। সাগর হুট করে এগিয়ে এসে একদম আনিকার মুখোমুখি দাঁড়ালো। আনিকা কিছু বুঝে ওঠার আগেই সাগর ওর দুকাত চেপে ধরল। আনিকা অবাক হয়ে সাগরের চোখের দিকে তাকিয়ে আছে। সাগরের চোখের দৃষ্টি আজ অন্যরকম। এই ছাড় আমাকে, কি করছিস তুই? হাত ছড়া বলছি। কেন সরাবো? তুমি আমার বিবাহিত বউ, তোমাকে ছোঁয়ার অধিকার আমার 100 বার আছে। আর কতদিন এভাবে তেজ দেখাবা? বিয়ে তো হয়েছে, এখন ভালোই ভালোই মেনে নিলেই তো পারো। কখনো না, তুই জোর করে আমার লাইফে ঢুকেছিস। আমি তোকে কোনোদিন ভালোবাসবো না। ছাড় আমাকে, নইলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করো, বাইরে সবাই ভাববে আমরা নতুন দম্পতি একটু খুনসুটি করছি। কেউ বাঁচাতে আসবে না, বরং মিতু এসে দরজায় আড়ি পাতবে। সাগর এবার আনিকাকে একদম দেওয়ালের সাথে চেপে ধরল। আনিকা রাগে আর অপমানে ছটফট করছে, কিন্তু সাগরের গায়ে জোরে কাছে পারছে না। সাগর আনিকার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার এই রাগী চেহারাটা না আমার খুব প্রিয়। যখন রেগে গিয়ে গাল দুটো লাল করো, তখন তোমাকে আরও বেশি সুন্দরী লাগে। সিনিয়র বউদের রাগ কি একটু বেশিই হয়? সাগর, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই আমার সাথে এমন করবি আমি ভাবিনি। তুই কি চাস আমি তোর নামে নালিশ করি? কার কাছে নালিশ করবা? তোমার বাবার কাছে, যিনি নিজেই আমাদের বিয়ে দিয়েছেন? শোনো আনিকা, ড্রয়িং রুমে বাবা মা হানিমুনের কথা বলছিল। আমি ঠিক করেছি আমরা কালকেই কক্সবাজার যাচ্ছি। কি? কক্সবাজার? কার সাথে? কার পারমিশন নিয়ে এইসব ঠিক করেছিস? আমি কোথাও যাব না তোর সাথে। পারমিশন নেওয়ার সময় শেষ, এখন শুধু অর্ডার দেওয়ার সময়। আমি টিকিট কনফার্ম করে ফেলেছি, তোমাকে যেতেই হবে। একা এই ঘরে বসে তেজ দেখালে চলবে না। সমুদ্রে গিয়ে তোমার এই রাগ ভাসিয়ে দিয়ে আসবো। তুই কি পাগল হয়েছিস? আমি তোর সাথে এক রুমে থাকবো, এক বিছানায় শোবো? ইম্পসিবল। আমি বাবার কাছে গিয়ে এখনই সব বলছি। আনিকা ধাক্কা দিয়ে সাগরকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সাগর এবার আর শক্ত করে আনিকাকে জড়িয়ে ধরল।
আনিকার পিঠ সাগরের বুকের সাথে মিশে আছে। সাগরের বলিষ্ঠ হাতের বান্ধনে আনিকা একদম নিথর হয়ে গেল। এতটা ঘৃণা কেন করো আমাকে? আমি কি খুব খারাপ দেখতে, নাকি আমি তোমার যোগ্য না? শুধু 3 বছরের ছোট বলে কি আমাকে ভালোবাসতে তোমার ইগোতে লাগে? সাগর, তুই বুঝছিস না সমাজ কি বলবে? লোকে হাসাহাসি করবে যে আনিকা তার চেয়ে ছোট একটা ছেলেকে বিয়ে করেছে। সমাজ ভাত দেয় না সোনা, সমাজ শুধু কথা বলতে জানে। আমার আর তোমার মাঝখানে যদি ভালোবাসা থাকে তবে কেউ কিছু করতে পারবে না। আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর আজ তোমাকে নিজের করে পেয়েছি, আমি হারাবো না। আনিকা আর কিছু বলতে পারল না। সাগরের গলার স্বরটা কেন জানি ওর মনটা একটু নরম করে দিল, কিন্তু পরক্ষণেই আবারও তেজ ফিরে আসলো। ও ঝটকে মেরে সাগরকে ধাক্কা দিল। যা বলছি শোন, তুই কক্সবাজার যাবি তোর বন্ধুদের সাথে, আমি যাচ্ছি না। আর ওই জড়িয়ে ধরা একদম বন্ধ কর। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি সাগর, তুই সত্যিই বদলে গেছিস। হ্যাঁ, বদলেছি তোমার জন্যই। কাল সকাল 10টায় ফ্লাইট, প্যাকিং শুরু করো। আর যদি না করো তবে আমি তোমাকে কোলে তুলে এয়ারপোর্টে নিয়ে যাব, সবাই তাকিয়ে দেখবে। অসভ্য, তুই আস্ত একটা শয়তান, তুই এটা পারবি না। বিশ্বাস না হলে কাল সকালে দেখে নিও। আমি এখন নিচে যাচ্ছি কফি খেতে, তুমিও এসো, মা ডাকছে। আর শোনো, ওই মেরুন শাড়িটা কিন্তু তোমাকে খুব মানিয়েছে। সাগর একটা বিজয়ীর হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আনিকা ধম করে বিছানায় বসে পড়ল। ওর বুকটা তখনও ধকধক করছে। সাগরের ছোঁয়াটা ও ঠিক ভুলতে পারছে না। রাগে নিজের চুলে একটা টান দিল আনিকা। ও বুঝেছে সাগরের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এই পিচ্ছি ভাড়াটে এখন সত্যি ওর বড় হয়ে মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। ড্রয়িং রুমে তখন বিকেলে নাস্তা আর চায়ের আসর বসেছে। মুরব্বীরা সবাই বেশ খোশ গল্পে মেতে আছেন। সাগর নিচে নেমে এসে সবার মাঝখানে ছোপাই বেশ আয়েশ করে বসলো। আনিকাও পেছন পেছন এলো, তবে ওর মুখটা তখনও রাগে থমথমে হয়ে আছে। সাগর সবার দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে কথা শুরু করলো। বাবা মা, আমি একটা কথা ভাবছিলাম। আসলে বিয়েটা তো হুট করেই হয়ে গেল, আনিকাও মনমরা হয়ে আছে। তাই ভাবলাম কালকে ওকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসি। আমি অলরেডি টিকিট আর হোটেল সব বুকিং দিয়ে ফেলেছি। ওমা, এটা তো খুব ভালো কথা বাবা। আমি তো মনে মনে এটাই ভাবছিলাম যে তোদের একটু বাইরে কোথাও পাঠানো দরকার। নতুন বিয়ে হয়েছে, একটু ঘুরে আসলে দুজনের মনটাই ফ্রেশ হবে। আনিকা মা, তোর কোনো অমত নেই তো? কক্সবাজার যাবা দুলা ভাই? আমি কিন্তু তোমার সাথে যাবই যাব। অনেক দিন ধরে সমুদ্র দেখি না। আপু, আমাকেও সাথে নিয়ে চল না প্লিজ প্লিজ প্লিজ। তুই তো আমাকে ছাড়া থাকতেই পারিস না। তুই যাবি আমাদের সাথে? হ্যাঁ মিতু, তুইও চল আমাদের সাথে। তুই গেলে আমার খুব ভালো লাগবে, একা একা বোর হয়ে যাব। আনিকা আসলে মনে মনে ভাবছিল যে মিতুর সাথে গেলে সাগরের ওইসব ফালতু ফাজলামি থেকে অন্তত বাঁচা যাবে। সাগর একা থাকলে কখন কি যে করে বসে তার কোনো ঠিক নেই। কিন্তু আনিকার সেই আশায় জল ঢেলে দিলেন তার বাবা। মিতু, তুই একদম চুপ থাক। বড়দের মাঝে সব সময় কথা বলিস কেন? ওরা নতুন বিয়ে করেছে, ওরা একা যাবে। তুই গিয়ে ওখানে কি করবি? হাড্ডিতে মাছ হবি? ওদের নিজেদের চেনা জানার জন্য একা থাকাটা খুব দরকার। কেন বাবা, আমি গেলে কি হবে? সাগর ভাই তো আগে থেকে আমাদের কত চেনা। আমি গেলে তো আরো আনন্দ হবে, সবাই মিলে মজা করব। মিতু, তোকে বাবা একবার বারণ করেছে না? একদম জেদ করবি না। সাগর আর আনিকা একা যাবে, এটাই ফাইনাল। ওদের মধ্যে হুট করে বিয়ে হয়েছে, এখন ওদের একটু নিরিবিলিতে সময় কাটানো উচিত, যাতে সব কিছু মানিয়ে নিতে পারে। তুই বাড়িতেই থাকবি, কোনো কথা হবে না। হ্যাঁ, বেআই ঠিকই বলেছেন। এই বয়সে একটু ঘোরাঘুরি না করলে হয়? সাগর, তুমি একদম ঠিক কাজ করেছো। তোমাদের এই মুহূর্তে একা থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। আরে মিতু, মন খারাপ করো না শালি সাহেবা। তোমার জন্য কক্সবাজার থেকে অনেক শুটকি, আচার আর সুন্দর সুন্দর গয়না নিয়ে আসবো। আর এবার না হয় আমরা দুজন যাই, পরের বার প্রমিস তোমাকে অবশ্যই নিয়ে যাব। তুই একা একা সব সিদ্ধান্ত নিয়ে নিলি সাগর? আমি কি একবারও বলেছি আমি যাব? আমার নিজের অনেক কাজ আছে, সেগুলো কে করবে? আরে মা আনিকা, কাজ তো সারা জীবনেই থাকবে। এখন তো আর তুই একা না। সাগর যখন এত শখ করে সব আয়োজন করেছে, তখন আর না করো না। ঘুরে আসো, দেখবে শরীর মন দুইটাই চনমনে লাগবে। বাবার গম্ভীর মুখ আর শাশুড়ির আদর মাখা অনুরোধ ফেলার সাহস আনিকা ছিল না। সে দাঁতে দাঁত চেপে সাগরের দিকে তাকালো। সাগর তখন জয়ের হাসি হাসছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে।
আনিকা মনে মনে বলছে। দাঁড়া শয়তান, সমুদ্রের পাড়ে গিয়ে তোকে যদি আমি পানিতে চুবিয়ে না মারছি, তবে আমার নামও আনিকা না। সব জায়গায় তোর মাতব্বরি। তাহলে এটাই ফাইনাল। কাল সকালে আমাদের ফ্লাইট। আনিকা, তুমি গিয়ে প্যাকিংটা তাড়াতাড়ি শেষ করো, দেরি করো না কিন্তু। কাল আবার সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আনিকার কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে উপরে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন হাসি টোল পড়ে গেছে। সাগরের মা আর আনিকার মা নিজেদের মধ্যে চুপি চুপি গল্প করতে লাগলেন যে ছেলের বউকে একা চালে সাগরে ভালোবাসার চোটে আনিকার ওইসব রাগ জেদ পানি হয়ে যাবে। রাতের রুমে ঢোকার পর সাগর দেখলো আনিকা একটা বড় সুটকেস বের করে খুব বিরক্ত হয়ে কাপড় ভরছে। কি ব্যাপার বউ, প্যাকিং তো দেখছি খুব স্পিডেই করছো। মুখে না বললেও যাওয়ার জন্য মনে মনে খুব শখ ছিল মনে হয়, নাকি আমার সাথে একলা সময় কাটানোর কথা ভেবেই এত এক্সাইটেড? শখ তোর মাথা, বাবা বলেছে তাই যাচ্ছি, নইলে তোর মতো একটা ছোট ছেলের সাথে আমি ঘর থেকে বের হতাম না। তুই বেশি বাড়াবাড়ি করিস না সাগর। ওখানে গিয়ে যদি তুই আমার সাথে আমার আশেপাশে আসার চেষ্টা করিস, তবে আমি ওখান থেকেই একটা ফ্লাইট ধরে ফিরে আসব। উল্টাপাল্টা আবার কি করব? আমি তো খুব সহজ সরল আর লক্ষ্মী ছেলে। সমুদ্রের ঢেউ দেখব আর আমার সুন্দরী বউয়ের রূপের প্রশংসা করব, ব্যাস এইটুকুই তো প্ল্যান। তোর ওই প্রশংসা তুই নিজের পকেটে রাখ ভরে। কক্সবাজার গিয়ে আমরা আলাদা রুমে থাকবো, মনে থাকে যেন। এক রুমে থাকার কথা চিন্তাও করবি না। ওটা ওখানে গিয়ে দেখা যাবে, সিচুয়েশন যা ডিমান্ড করে আর কি। আপাতত প্যাকিং করো তো। আর শোনো, ওই লাল রঙের ড্রেসটা অবশ্যই নিও, ওটাতে তোমাকে নীল জলের পাশে একদম আগুন লাগবে। আনিকা একটা বালিশ ছুঁড়ে মারল সাগরের দিকে। সাগর চট করে বালিশটা ধরে ফেলে, আবার শব্দ করে হাসতে লাগলো। আনিকা বুঝতে পারল সাগরের এই জেদ আর তেরামির কাছে সে বারবার কোনো না কোনোভাবে হেরে যাচ্ছে। কাল থেকে যে নতুন এক আপদ শুরু হবে সেটা ভেবে আনিকা চিন্তায় পড়ে গেল। সকালবেলা এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য সব রেডি। সাগর আর আনিকা ক্যাবে করে রওনা হয়েছে। আনিকা জানালার বাইরে তাকিয়ে আছে, তার মুখটা এখনো গম্ভীর। সাগর বারবার আনিকার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। এয়ারপোর্টে পৌঁছে বোর্ড পাসিং নিয়ে তারা যখন ওয়েটিং জোনে বসলো, তখন সাগর আবার শুরু করলো। আনিকা, এভাবে মুখ কালো করে থাকলে এয়ারপোর্টের লোকজন ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। একটু তো হাসো সোনা, দেখবে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। তোর এই সোনা ডাকা বন্ধ কর সাগর। আর তুই কিডন্যাপার না হলেও তার চেয়েও কম কিছু করিসনি। পরিবারের সবাইকে পটিয়ে এখন আমাকে একা নিয়ে যাচ্ছিস। তোর মতলবটা কি আমি খুব ভালো করেই জানি, কিন্তু মনে রাখিস আমি তোর চেয়ে বড়। বয়স আর কয়দিন টানবা? এখন তো তুমি আমার বউ আর আমি তোমার বর। মতলব তো খুব পরিষ্কার। তোমার ওই পাথরের মতো শক্ত মনটাকে একটু গলাতে চাই। নীল জলরাশি দেখলে তোমার মেজাজটা হয়তো একটু ঠান্ডা হবে। তুই ভাবছিস সমুদ্র দেখলে আমি গলে যাব? আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, ওখানে গিয়ে আমাকে একদম জ্বালাবি না। আমি শুধু নিজের মতো ঘুরবো, তুই তোর মতো থাকবি, আমার ত্রিসীমানায় আসবি না। আচ্ছা, দেখা যাবে। কিন্তু এখন তো আমার সাথে এক সিটেই বসতে হবে। প্লেনের ভেতর তো আর আলাদা হওয়ার উপায় নেই, সেখানে তো আর দেয়াল তুলে দিতে পারবা না। প্লেনে ওঠার পর সাগর জানালার ধারের সিটটা আনিকাকে দিল। আনিকা চুপচাপ সিটে গিয়ে বসলো। সাগর পাশে বসে আয়েশ করে বেল্ট বাঁধলো। প্লেন যখন টেক আপ করলো, তখন আনিকা ভয়ে একটু কুঁকড়ে গেল। পেটের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল ওর। ও একদম অজান্তে পাশে সাগরের হাতটা শক্ত করে খামচে ধরল। এই যে ম্যাডাম, মুখে তো অনেক তেজ দেখান, এখন হাত ধরছেন কেন? ভয় লাগছে বুঝি? নাকি আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারছেন না? একদম কথা বলবি না, আমি ভয়ে ধরিনি। প্লেনটা হুট করে ঝাঁটা দিল, তাই হাত চলে গেছে। তুই কি সব কিছুতেই ফাজলামি করবি? তোর একটু গাম্ভীর্যও নেই। আমি তো সিরিয়াস। তোমার হাতটা কিন্তু অনেক নরম। আমার তো ইচ্ছে করছে সারাটা পথ এইভাবেই হাতটা ধরে রাখি। আর দেখো, ভয় পাওয়ার কিছু নাই, আমি তো পাশেই আছি। তোমার হিরো থাকতে তোমার ভয় কিসের? তুই আমার হিরো না, তুই আমার লাইফের সবচেয়ে বড় ভিলেন। হাত ছাড় বলছি। বেশি সুযোগ পাওয়ার চেষ্টা করবি না, তোকে আমি এখনো পুরোপুরি ক্ষমা করিনি, আর কোনোদিন করবও না। ক্ষমা করার দরকার নেই, শুধু একটু জায়গা দাও। আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, শুধু ওই 3 বছরের বড় হওয়ার ইগোটা নিয়ে বসে আছো। ওটা ঝেড়ে ফেললে দেখবা সব কত সুন্দর।
আনিকা আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে ফেল। তবে সাগরের হাতের উপর ওর হাতের বাঁধনটা ঢিলে হলো না যতক্ষণ প্লেন উপরে না উঠল। কক্সবাজারে পৌঁছে তারা যখন হোটেলের সামনে নামলো, আনিকা দেখলো হোটেলটা বেশ রাজকীয়। রিসেপশনে গিয়ে সাগর চাবি নিল। শোন সাগর, তুই কি 2টা রুম বুক করেছিস? আমি কিন্তু আলাদা রুমে থাকবো, আগেই বলেছিলাম। যদি 2টা রুম না হয় তবে আমি এখনই অন্য হোটেলে চলে যাব। আরে শোনা, সিজন চলছে তো, খুব ভিড়। অনেক কষ্ট করে এই একটা লাক্সারি হানিমুন সুইট ম্যানেজ করেছি। এখন আর রুম চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব না, সব হোটেল ফুল। তুই মিথ্যা বলছিস, তুই ইচ্ছে করে একটা রুম নিয়েছিস। তুই চাবি দে আমাকে, আমি গিয়ে কথা বলছি, দেখি রুম খালি আছে কিনা। চাবি আমার কাছেই থাকবে। চলো তো দেখি রুমটা কেমন। বাইরে অনেক রোদ, এখন ঝগড়া না করে রুমে চলো, শরীর খারাপ করবে তোমার। রুমে ঢোকার পর আনিকা দেখলো রুমটা অনেক সুন্দর। সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। জানালার পর্দা সরালে উত্তাল ঢেউয়ের গর্জন শোনা যায়। কিন্তু সমস্যা হলো খাটের রুমে একটা বড় কিং সাইজ খাট, যেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আনিকা রুমটা দেখেই আবার সাগরের উপর চড়াও হলো। তুই কি ভেবেছিস আমি এক খাটে তোর সাথে শোবো? তুই ব্যালকনিতে গিয়ে শুবি, খবরদার ঘরের ভেতর আসবি না। আর এই ফুল টুল কে সাজাতে বলেছে? তুমি না একটা অদ্ভুত পেয়ে। এই সুন্দর ওয়েদারে কেউ বউকে বেলকনিতে পাঠায়? আমার শরীর খারাপ হলে সেবা করবে কে? আমি এই খাটের ডান পাশে শোবো আর তুমি বাম পাশে। মাঝখানে বালিশ দিয়ে বর্ডার দিয়ে দেব, খুশি? আর ফুলগুলো তো হোটেল থেকে গিফট করেছে। তুই একটা আস্ত শয়তান, তুই ইচ্ছে করে আমাকে এই সিচুয়েশনে ফেলেছিস। আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি আর বলছি তোর সব কীর্তি। দাও, বাবা জিজ্ঞেস করলে আমি বলবো আনিকা আমার সাথে থাকতে লজ্জা পাচ্ছে। বাবা তখন হা হা করে হাসবে আর তোমাকে বলবে সাগর তো তোমার বর, লজ্জা পাওয়ার কি আছে? তখন নিজেই লজ্জা পাবা। তুই আমার জীবনটা তেজপাতা করে দিলি সাগর। আমি তোকে একদম সহ্য করতে পারছি না। কেন যে তোর মতো একটা ছোট ছেলের সাথে আমার বিয়ে হলো? সহ্য করতে করতে এক সময় ভালোবেসে ফেলবে। এখন ঝগড়া থামিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা বিকেলে বিচে যাব। আমি চাই তুমি ওই লাল শাড়িটা পরো যেটা আমি নিতে বলেছিলাম, তোমাকে ওটাতে অনেক ঝাঁঝালো লাগবে। আনিকা আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে গেল। সাগর জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবল, কাজটা কঠিন হলো অসম্ভব না। সিনিয়র বউয়ের রাগ ভাঙাতে আর কয়েকটা দিন লাগবে মাত্র। সাগরের মনে অন্যরকম একটা আনন্দ কাজ করছে। বিকেলে কক্সবাজারের আকাশটা বেশ পরিষ্কার। আনিকা বাথরুম থেকে সেজেগুজে বের হলো। সাগরের কথা রাখতে ইচ্ছে না করলো কেন জানি লাল শাড়িটাই পরলো ও লাল জামদানি শাড়িতে আনিকাকে আজ যে কত সুন্দর লাগছে সেটাও নিজেও আয়নায় তাকিয়ে বুঝতে পারছে। চুলগুলো ছেড়ে দিয়েছে, কপালে একটা ছোট্ট লাল টিপ। সাগর তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। আনিকাকে দেখেও কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। বিশ্বাস করো আনিকা, তোমাকে এই লাল শাড়িতে দেখলে কোনো মানুষের হার্ট অ্যাটাক হওয়া স্বাভাবিক। তোমাকে এত সুন্দর লাগলে তো আমার বিপদ। তোর বিপদ মানে? বেশি কথা বলবি না তো। চল এখন বাইরে যাবি বললি। আর শোন, ওখানে গিয়ে একদম আমার গা ঘেঁষে হাঁটবি না। সেটা তো দেখা যাবে, চলো এখন। ওরা যখন হোটেলের নিচে লবিতে নামলো তখন থেকে লোকজনের নজর আনিকার উপর। সাগর লক্ষ্য করলো কয়েকটা জোয়ান ছেলে আনিকার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাগরের চল শক্ত হয়ে গেল। ওরা বিচে পৌঁছাতেই দেখলো ভিড় বেশ ভালোই। সাগরের ইচ্ছে করছিল আনিকার হাতটা শক্ত করে ধরে রাখতে, কিন্তু আনিকা ওকে দূরে দূরে থাকতে বলেছে। বাহ, সমুদ্রের বাতাসটা কি দারুণ! অনেকদিন পর মনটা একটু হালকা লাগছে। মন তো হালকা লাগবেই, কিন্তু আমার টেনশন বাড়ছে। এই যে চারপাশের ছেলেরা যেভাবে তোমাকে স্ক্যান করছে, আমার তো ইচ্ছা করছে ওদের চোখগুলো তুলে ফেলি। তুই এত জেলাস হচ্ছিস কেন? ওরা তাকাচ্ছে তো, আমার কি? আমি কি করব? সৌন্দর্য তো দেখার জন্যই। তোর মতো পিচ্চিদের এত জেলাসি মানায় না। আবার পিচ্ছি বললা? শোনো আনিকা, আমি তোমার স্বামী, আর আমার বউয়ের দিকে কেউ ওভাবে তাকালে আমার সহ্য হয় না। ওই যে দেখো বাম পাশের ওই ছেলেটা তার বন্ধুর সাথে কি যেন বলছে আর তোমার দিকে ইশারা করছে। আনিকা সেদিকে তাকিয়ে দেখলো 3টা ছেলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আনিকার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। একজন তো সাহস করে একটু এগিয়ে এলো। ছেলেটা সাগরের দিকে না তাকিয়ে সরাসরি আনিকাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনাকে লাল শাড়িতে জাস্ট অসাধারণ লাগছে। আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? মানে জাস্ট একটা মেমোরি হিসাবে। আমি আসলে জি না, আপনি পারেন না। আর মেমোরি রাখার জন্য নিজের ফ্যামিলির ছবি তোলেন, আমার বউয়ের সাথে সেলফি তোলার দরকার নেই। আরে ভাই, আপনি কে? আমি তো ওনার সাথে কথা বলছি,
উনি রাজি থাকলে আপনার সমস্যা কি? আমি কে সেটা জানার দরকার নেই। আমি ওর স্বামী, এটাই বড় পরিচয়। এখন এখান থেকে ভদ্রভাবে চলে যান, নইলে সমুদ্রের পানিতে চুবিয়ে দেব একদম। ছেলেটা সাগরের চোখে মুখের অবস্থা দেখে আর কথা বাড়ালো না, বিড়বিড় করতে করতে চলে গেল। রাগে সাগর ফুঁসছে। আনিকা পাশে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। সাগরের এমন জেলাসি দেখে ওর কেন জানি ভালোই লাগছে। ও মা, তুই তো দেখে একদম অ্যাকশন হিরো হয়ে গেলি। একটা সেলফি তো তুলতে চেয়েছিল, এত রাগ করার কি আছে? একদম হাসবা না আনিকা, আমার মেজাজ এমনিতেই খারাপ। তুমি কি চাও ওইসব ফালতু ছেলেরা তোমার সাথে ছবি তুলুক? আর তুমি তো দেখি খুব উপভোগ করছিলে। কেন করব না? প্রশংসা পেতে কার না ভালো লাগে? তুই তো সারাক্ষণ আমাকে গালি দিস আর জ্বালানি। অন্যরা অন্তত আমার কদর বোঝে। কদর বোঝে মানে? শোনো, এখন থেকে এই আঁচলটা ঠিকঠাক রাখো, আর একদম আমার সাথে সাথে থাকবা। কোনো ছেলের দিকে যদি দ্বিতীয়বার তাকিয়েছো, তবে আমি কিন্তু সিন ক্রিয়েট করব। তুই আমাকে হুকুম দিচ্ছিস সাগর? মনে রাখিস আমি তোর বড়, আমাকে শাসন করার চেষ্টা করবি না। বড় হয়েছো তো কি হয়েছে? আমি কি তোমার শাসন করার অধিকার রাখি না? এখন থেকে কোনো ছেলে যদি তোমার দিকে তাকায়, তবে আমি তার চোখ তুলে নিব। আর তুমি কেন এত সেজেছো শুনি? এই শাড়ি পরার কি দরকার ছিল? তুই তো পড়তে বললি, এখন আবার উল্টো কথা বলছিস। তোর মতো তেদর ছেলে আমি আমার জীবনে দেখিনি। আমি পড়তে বলেছি আমার জন্য, অন্য ছেলেদের দেখানোর জন্য না। চলো এখন হোটেলে ফিরে যাব, এখানে আর এক মুহূর্ত না। আমি যাব না, আমি এখনো সূর্যাস্ত দেখিনি। তুই এত জেলাস কেন সাগর? একটু সহ্য করতে শিখ। সহ্য করার একটা সীমা থাকে। ওই যে দেখো, আর একটা গ্রুপ আসছে। না, তোমাকে এখানে রাখা নিরাপদ না। চলো বলছি। সাগর এবার কোনো কথা না শুনে আনিকার হাতটা শক্ত করে ধরল। আনিকা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাগরের হাতের বাঁধন আজ অনেক বেশি শক্ত। সাগরের চোখে মুখে আজ অধিকার বোধের এক তীব্র আগুন জ্বলছে। আনিকা বুঝতে পারল এই সাগর সেই শান্ত ভাড়াটে সাগর নেই। সে আজ সত্যি ওর স্বামী হয়ে শাসন করতে শিখেছে। হাত ছাড় সাগর, সবাই দেখছে তো। তুই এত জঘন্য কেন? সবাই দেখুক যে তুমি আমার, কেউ যাতে আর কাছে আসার সাহস না পায়। এখন চুপচাপ আমার সাথে চলো। সাগর একরকম টেনেই আনিকাকে হোটেলের দিকে নিয়ে গেল। আনিকা রেগে থাকলেও মনের ভেতর কোথাও যেন একটা খুশি ঝিলিক বয়ে গেল। সাগরের জেলাসি আর অধিকার খাটানোটা ওর কাছে কেন জানি একদম নতুন আর অন্যরকম লাগছে। হোটেলের রুমে ঢুকে সাগর দরজাটা ধরম করে লাগিয়ে দিল। আজ থেকে আর কোনোদিন তুমি এই লাল শাড়ি পরে বাইরে যাবা না। এটা শুধু আমার সামনে পরবা, মনে থাকে যেন। তুই আমাকে অর্ডার দিচ্ছিস? তোর এত বড় সাহস? হ্যাঁ দিচ্ছি। আর সাহস কত বড় সেটা তো তুমি খুব ভালো করেই জানো। এখন শাড়িটা চেঞ্জ করো, নইলে আমি নিজেই। খবরদার সাগর, একদম কাছে আসবি না। তুই দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছিস। সাগর আনিকার দিকে এক পা করে এগিয়ে আসছে। আনিকা পিছু হটতে হটতে দেওয়ালের সাথে মিশে গেল। সাগরের চোখে আজ অনেক না বলা কথা আর জেদ। এই সিনিয়র বউকে বশ করার জন্য সাগর আজ সব সীমা পার করতে রাজি। হোটেলের এসিটা খুব মৃদু শব্দে চলছে, কিন্তু ঘরের ভেতরটা সাগরের রাগী নিঃশ্বাস একদম তপ্ত হয়ে আছে। সাগর আনিকার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। আনিকা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর হৃৎপিণ্ডটা দপদপ করছে। সাগরের চোখের দৃষ্টি আজ অন্যরকম। যেখানে যেমন রাগ আছে, তেমন আছে এক গভীর মায়া। খুব সাহস দেখাও সবার সামনে। এখন চুপ হয়ে গেলা কেন? থরথর করে কাঁপছো কেন শুনি? আমি কাঁপছি না। তুই একদম আমার গায়ের উপর আসবে না সাগর। অনেক ফাজলামি করেছিস পিছে, এখন ছেড়ে দে আমাকে। ছাড়বো না। আজ আমি তোমাকে বোঝাবো যে স্বামী ছোট হলে শাসনের জোর কমে যায় না। তুমি নিজেকে খুব বড় মনে করো না, তাহলে এখন আমাকে সরিয়ে দেখাও। সাগর তার দুহাত দিয়ে আনিকার দুপাশের দেওয়ালে উপর রাখলো। আনিকা এখন সাগরের হাতের কাছেই বন্দি। সাগরের গায়ে পারফিউমে কড়া ঘ্রাণ আনিকার নাকে লাগছে। আনিকা মুখ নিচু করে অন্যদিকে তাকিয়ে থাকলো। কি হলো? আমার দিকে তাকাও আনিকা। তুমি কি জানো আজ ওই শাড়িতে তোমাকে দেখার পর আমার কি অবস্থা হয়েছে? আমার মনে হচ্ছিল তোমাকে এই দুনিয়ার মানুষের আড়াল করে রাখি। তুই পাগল হয়েছিস সাগর। মানুষ সুন্দর জিনিস দেখবেই, ওটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? তুই কি আমাকে আজীবন ঘরে বন্দি করে রাখতে চাস? দরকার হলে তাই করব। শোনো আনিকা, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি। তখন বলতে পারিনি কারণ আমি ছোট ছিলাম, কিন্তু আজ তুমি আমার বউ। তোমাকে অন্য কেউ বাজে নজরে দেখবে, এটা আমি জান থাকতে হতে দেব না। সাগর এবার আলতো করে আনিকার থুতনিটা ধরে ওর মুখটা নিজের দিকে তুলল। আনিকার চোখে আজ আর সে
আগের জেদ নেই, বরং সেখানে এক অদ্ভুত লজ্জা খেলা করছে। সাগরের আঙ্গুলের ছোঁয়ায় আনিকার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সাগর ছাড় না, তুই যা শুরু করেছিস লোকে শুনলে কি বলবে? লোকে কি বলবে তা দিয়ে আমার কিছু যায় আসে না, আমার শুধু তোমাকে নিয়ে যায় আসে। আচ্ছা আনিকা, সত্যি করে বলো তো, আমি যখন ওই ছেলেটাকে তাড়িয়ে দিলাম তখন তোমার মনে মনে ভালো লাগেনি? একদম না, আমার খুব বিরক্ত লেগেছে। তুই সবার সামনে সিন ক্রিয়েট করিস। মিথ্যে বলো না, তোমার চোখ বলছে তুমি খুশি হয়েছো। তুমি চাও আমি তোমাকে নিয়ে এমন জেলাস হই? তুমি চাও আমি তোমাকে এভাবে আগলে রাখি, তাই না? সাগর আনিকার একদম কানে কাছে মুখ নিয়ে কথাগুলো বলছে। ওর তপ্ত নিঃশ্বাস আনিকার কানে আর গলায় লাগছে। আনিকা চোখ বন্ধ করে ফেলল ও সাগরের শার্টের হাতাটা খামচে ধরল। সাগরের সান্নিধ্য আজ ওকে কেমন যেন অবশ করে দিচ্ছে। কেন এই দূরত্বটা বজায় রাখছো? কেন মানতে পারছো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি? বয়সের ওই 3 বছর কি আমাদের ভালোবাসার চেয়েও বড় হয়ে গেল? সাগর, আমি কখনো ওভাবে ভাবিনি। তুই আমার চোখের সামনে বড় হয়েছিস। তোকে আমি সবসময় ছোট ভেবেছি। হুট করে তোকে স্বামী হিসেবে দেখাটা আমার জন্য খুব কঠিন। কঠিন কাজটাই তো করতে মজা। আমি তোমাকে সময় দেব, কিন্তু আজ থেকে ওই তুই বলাটা কিন্তু বন্ধ করতে হবে। অন্তত যখন আমরা একান্তে থাকবো তখন আমাকে নাম ধরে ডাকবা, পারবা না? পারবো না, তুই আমার ছোট, তুই ছোটই থাকবি। আচ্ছা দেখি কতক্ষণ তুই বলতে পারো। সাগর এবার আনিকার চুলে হাত দিল, বিলি কেটে দিয়ে কানের উপর থেকে এক গোছা চুল সরিয়ে দিল। সাগরের দৃষ্টি এখন আনিকার ঠোঁটের দিকে। আনিকা বুঝতে পারছে সামনে কি হতে যাচ্ছে। ও হালকা করে সাগরকে ধাক্কা দিল, কিন্তু সাগর একটুও নড়ল না। আনিকা, আমাকে একবার ভালোবেসে ডাকো তো। একবার শুধু বলো যে তুমি আমাকে একটু হলেও পছন্দ করো। সাগর, শর্ত অনেক হয়েছে, আমি ফ্রেশ হতে যাব। শাড়িটা খুব ভারী লাগছে। শাড়িটা তো আমিই খুলতে চেয়েছিলাম, মনে আছে? তুমি যখন আমাকে শাসন করতে আসো তখন আমার খুব ভালো লাগে। আজ কিন্তু আমি আর কোনো বাধা মানব না। সাগর তার দুহাত আনিকার দুপাশের দেওয়ালের উপর রাখলো। আনিকা এখন সাগরের হাতের কাছেই বন্দি। সাগর এবার আলতো করে আনিকার থুতনি ধরে ওর মুখটা নিজের দিকে তুলল। সাগরের আঙ্গুলের ছোঁয়ে আনিকার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সাগর ধীরে ধীরে আনিকার কপালে একটা লম্বা চুম খেল। সাগর ছাড় না, তুই যা শুরু করেছিস লোকে শুনলে কি বলবে? সর বলছি। আনিকা সাগরকে দু হাতে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু সাগর 1 ইঞ্চিও নড়ল না, বরং সে আনিকার আরো কাছে ঘেঁষে এলো। সাগরের এক হাত এখন আনিকার কোমরে, অন্য হাত দিয়ে সে আনিকার গালের উপর জমে থাকা এক গোছা চুল কানের পেছনে গুজে দিল। আনিকা চোখ বন্ধ করে ফেলল। ওর নিঃশ্বাস দ্রুত হতে শুরু করেছে। কেন এই দূরত্বটা বজায় রাখছো? কেন মানতে পারছো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি? সাগর এবার অনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ওর তপ্ত নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়া আনিকার চামড়ায় লাগতেই আনিকা কেঁপে উঠল ও সাগরের শার্টের কলারটা খামছে ধরল। সাগর না, এসব করিস না, আমি পারছি না। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আনিকা মুখে না বলল, ওর শরীরে যেন সাগরের প্রতিটা স্পর্শে সায় দিচ্ছে। সাগর এবার আনিকার গালের ওপর ছোট ছোট চুমু খেতে খেতে ওর ঠোঁটের একদম কাছাকাছি চলে এলো। আনিকা প্রথমে মুখটা ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সাগরের হাতে শক্ত বাঁধন আর ওর শরীরের উষ্ণতা আনিকাকে অবশ করে দিচ্ছে। সাগরের ঠোঁট যখন আনিকার ঠোঁট স্পর্শ করল, আনিকা কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। আর কতক্ষণ নিজেকে আটকে রাখবা আনিকা? একবার শুধু সাড়া দিয়ে দেখো, পৃথিবীটা কত সুন্দর। সাগরের স্পর্শ এখন আরো গভীর হতে শুরু করেছে। সে আনিকার পিঠের উপর হাত বুলিয়ে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আনিকা প্রথমে সাগরকে আটকানোর শেষ চেষ্টা হিসেবে ওকে বুকে হাত দিয়ে দূরে ঠেলতে চাইল, কিন্তু সাগরের এই তীব্র ভালোবাসা আর পাগলামি সামনে ওর সব তেজ মোমের মতো গলে গেল। আনিকার ভেতরে সুপ্ত সত্তাটা যেন হঠাৎ জেগে উঠল। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। আনিকা সাগরের গলা জড়িয়ে ধরল। সাগরের প্রতিটা চুমু আর স্পর্শের জবাবে আনিকাও এখন সমানতালে রেসপন্স করতে শুরু করেছে। ওর হাতের আঙ্গুলগুলো সাগরের চুলের ভেতর ঢুকে গেল। এতক্ষণ যে সাগরকে পর ভাবছিল, সেই সাগরকেই এখন ওর জীবনের সবচেয়ে আপন মনে হচ্ছে। রুমের ভেতরে তাপমাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেল। সাগরের গভীর আলিঙ্গনে আনিকা আজ নিজেকে সঁপে দিল। আজ থেকে তুমি শুধু আমার, শুধুই আমার। আমি কোনোদিন ভাবিনি তুই আমাকে এইভাবে পাগল করে দিবি। তোকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারি না রে। সাগর এবার আনিকাকে পাজকোলা করে কোলে তুলে নিল।
আনিকা লজ্জায় সাগরের বুকে মুখ লুকালো। সাগর ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর চোখের উপর ঝুঁকে থাকা চুলগুলো সরিয়ে দিল। জানালার ওপাশে সমুদ্রের গর্জনের সাথে সাথে এই রুমের ভেতরেও দুই হৃদয়ের এক অন্যরকম মিলন শুরু হলো। বাসরাতে সেই ঘৃণা আর দূরত্ব আর চিরতরে মুছে গিয়ে সেখানে জায়গা নিল এক আদিম আর পবিত্র ভালোবাসা। সকালে রোদ জানালার পর্দা দিয়ে চুইয়ে বিছানায় এসে পড়ছে সাগরের একটা হাত এখনো অনিকার কোমরে বেশ শক্ত করে জড়িয়ে রাখা। আনিকা অনেকক্ষণ হলো জেগেছে, কিন্তু নড়চড় করতে পারছে না। সাগরের শান্ত মুখের দিকে তাকিয়ে ওর মনে হলো এক অদ্ভুত মায়া কাজ করছে। কাল রাতের সেই গভীর মুহূর্তগুলো মনে পড়তে আনিকার সারা শরীর আবার লজ্জে শিউরে উঠল। ও ভাবতে পারেনি যে ছোট সাগর ও সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ও সাগরের ভালোবাসার কাছে এভাবে নিজেকে হারিয়ে ফেলবে। সাগর, এই সাগর, ওঠ না, অনেক বেলা হয়েছে তো। সারাদিন কি এই খাটেই শুয়ে কাটাবি? আর একটু থাকো না সোনা, এখন ডিস্টার্ব করো না। এই সকালটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। কাল রাতের পর মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। সাগর চোখ না মেলেই আনিকাকে আরো কাছে নিজের বুকের সাথে চেপে ধরল। আনিকা আর আগের মতো রাগ করলো না, বরং খুব আলতো করে সাগরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। সাগরের গায়ের ঘ্রাণ আর উষ্ণতা আনিকাকে এক অন্যরকম নেশায় ডুবিয়ে দিচ্ছে। কি ব্যাপার, আমার সিনিয়র বউটা আজ দেখি খুব শান্ত। কাল রাতে তো আমাকে অনেক মারতে চেয়েছিল, এখন কি হলো? আমাকে ছাড়া আর থাকা যাচ্ছে না বুঝি? তুই না আস্ত একটা শয়তান, সবসময় কি পুরনো কথা মনে করিয়ে দিবি? কাল রাতে তুই যা শুরু করেছিলি, আমার তো কোনো উপায় ছিল না। তুই এত জেদি কেন সাগর? তোমার ভালোবাসা পাওয়ার জন্য তো একটু জেদ করতেই হয়। এই যে এখন তুমি আমার বুকের উপর মাথা দিয়ে আছো, এটা পাওয়ার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি জানো? আজ থেকে তুমি পুরোপুরি আমার। তোমার ওই সিনিয়র তকমাটা আমি কাল রাতেই মুছে দিয়েছি। সাগর এবার চোখ মেলে আনিকার দিকে তাকালো। আনিকার চোখে সেই লাজুক চাহনি দেখে সাগরের কলিজা ঠান্ডা হয়ে গেল। সে আনিকার কপালে আর চোখের পাতায় অনেকগুলো ছোট ছোট চুমু দিল। আনিকার চোখ বুজে সেই আধুগুলো শান্তভাবে নিচ্ছিল। সাগর, সত্যি করে বলতো, তুই আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবি? কোনোদিন ছেড়ে যাবে না তো? তোকে ছোট ভেবে আমি অনেক ভুল করেছি, কিন্তু কাল রাতে তুই যেভাবে আমাকে আগলে রাখলি, আমি বুঝে গেছি আমার স্বামী হিসেবে তুই সেরা। মরণ পর্যন্ত ভালোবাসবো আনিকা। বয়সে তুমি বড় হতে পারো, কিন্তু আমার হৃদয়ে তুমি আমার ছোট্ট রাজকন্যা। কালকের পর থেকে কি তাহলে ওই তুই বলাটা বন্ধ করা যায় না? অন্তত যখন আমরা একা থাকবো তখন আমাকে নাম ধরে ভালোবেসে ডাকবে না? না, ওটা হবে না। তুই ডাক্তার মধ্যেই অন্যরকম একটা অধিকার আছে। তুই তো আমার সেই পাগল ভাড়াটে সাগর, যে আমার পেছনে ঘুরঘুর করতিস। ওই ছোট সাগরটাকে আমি হারাতে চাই না। সাগর হাসতে হাসতে আনিকাকে কাতুকিতু দিতে শুরু করলো। আনিকা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। একসময় সাগর আনিকার দুহাত চেপে ধরে ওর উপরে ঝুঁকে পড়লো। দুজনের নিঃশ্বাস আবার এক হয়ে মিশে গেল। সাগরের চোখে এক গাঢ় তৃষ্ণা। আজ কিন্তু আমরা রুম থেকে একদম বের হব না। বাইরে অনেক মানুষ, অনেক ভিড়। আমি চাই আজ সারাদিন তুমি শুধু আমার চোখের সামনে এভাবেই থাকবে। কাল রাতের ওই লাল শাড়ির নেশা এখনো আমার মাথা থেকে নামেনি। পাগল নাকি? নাস্তা করতে হবে না? মানুষ ভাববে কি? চল ফ্রেশ হয়ে নিচে যাই। কেউ কিছু ভাববে না। আমরা হানিমুনে এসেছি, এখানে আমাদের কেউ চেনে না। খাবার আমি রুমে অর্ডার করে দেবো। এখন শুধু আমি আর তুমি। চলো না আর কিছুক্ষণ এইভাবেই থাকি। সাগর আবার আনিকার গলার কাছে মুখ নিয়ে আদর করতে শুরু করলো। আনিকার ভেতরে সেই আগের তেজ আর নেই। সে এখন পুরোপুরি সাগরের ভালোবাসার কাছে সমর্পণ করেছে। আনিকাও সাগরের গলা জড়িয়ে ধরল। সমুদ্রের পাড়ে তাদের এই রোমান্টিক সময়টা যেন এক অমর কাব্য হয়ে রইল। সাগরের প্রতিটা ছোঁয়া, তার প্রতিটা চুমুতে আনিকা আজ নতুন করে বাঁচতে শিখল। বিকেলে কক্সবাজারের সৈকতে মানুষের ভিড় বেশ। আকাশটা লালচে হয়ে আসছে সূর্যাস্তের সময়। আনিকা আর সাগর হাত ধরাধরি করে সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে। কাল রাতের পর থেকে আনিকার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সে বারবার সাগরের হাতের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই ছেলেটা কিভাবে এত দ্রুত ওর পুরো পৃথিবীটা দখল করে নিল। সাগর একটা আইসক্রিম কিনে আনিকার মুখে তুলে ধরল। কি ব্যাপার সোনা, আইসক্রিম গলে যাচ্ছে তো? কোন দুনিয়ায় হারিয়ে আছো? আমাকে নিয়ে কোনো রোমান্টিক প্ল্যান করছো নাকি? তোর এই সারাক্ষণের ফাজলামি আর গেল না। আমি ভাবছি, আর তুই, আমি কি আসলে সারা জীবন এইভাবে থাকতে পারবো? সমাজ তো অনেক কথা বলবে। সমাজকে ডাস্টবিনে ফেলে দাও, আমাদের জীবন আমরা বুঝবো। চলো ওই দিকটাই বসি। ওরা যখন একটা বিচের ছাতার নিচে গিয়ে বসতে যাবে,
ঠিক তখনই উল্টো দিক থেকে একটা লম্বা ছেলে চশমা চোখে এগিয়ে এলো। ছেলেটাকে দেখা মাত্রই আনিকা পাথর হয়ে দাঁড়িয়ে গেল। ওর হাতের আইসক্রিমটা নিচে পড়ে গেল। আকাশ আনিকার সামনে এসে একগাল হাসি দিল। আনিকা, আরে তুমি এখানে? কত বছর পর দেখা বলো তো। আমি তো ভাবলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো। সাগর লক্ষ্য করলো আনিকার মুখটা একদম সাদা হয়ে গেছে। ও ভয়ে কাঁপছে। সাগরের বুকটা ধক করে উঠল। ও বুঝতে পারলো এই ছেলেটা সাধারণ কেউ নয়। কে আপনি? আমার বউকে চেনেন নাকি? আমি আকাশ, আনিকার পুরনো বন্ধু, বা তার চেয়ে বেশি কিছু বলতে পারো। আনিকা, তুমি কি বিয়ে করে ফেলেছো? আর ও কে? ও তো পিচ্চি একটা ছেলে। তোমার ছোট ভাই নাকি? আকাশ, তুমি এখানে? ও আমার স্বামী। সাগরের সাথে আমার বিয়ে হয়েছে। স্বামী? জাস্ট জোকিং আনিকা। তুমি এই বাচ্চাটার সাথে বিয়ে বসলে? তোমার টেস্ট কি এতই খারাপ হয়ে গেছে আমায় ছেড়ে শেষমেশ এই পুতুলের সাথে ঘর বাঁধলে? সাগরের মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। আনিকার পুরনো প্রেমিকের এমন অপমান ও সহ্য করতে পারল না। সাগর এক পা এগিয়ে এসে আকাশের কলারটা চেপে ধরল। ওই, মুখ সামলে কথা বল। আমি ওর স্বামী, আর এটা পুতুল খেলা না। তুই কে রে ভাই, যে আমার বউকে নিয়ে এমন নোংরা কথা বলছিস? হাত ছাড় বলছি। আনিকা, একে সামলাও। ও তো জানেই না যে আমাদের মধ্যে কি ছিল। তুমি কি ভুলে গেছো সেই রাতের কথা, আমরা যে বিয়ের স্বপ্ন দেখতাম? আকাশ, থামো প্লিজ। ওসব অনেক আগের কথা। আমি এখন বিবাহিত। তুই এখান থেকে যা। আমাকে আর জ্বালাস না। আরে যাবো তো বটেই, কিন্তু এই ছেলেকে কি বলেছো তুমি যে এখনো ওর দেওয়া আংটিটা যত্নে রাখো, নাকি সেটাও লুকাতে হচ্ছে ওকে? সাগরের হাতটা আলগা হয়ে এলো। ও অনিকার দিকে এক বুক অবিশ্বাস নিয়ে তাকালো। আনিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না। সাগরে মনে হলো ওর কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। কাল রাতের সেই গভীর ভালোবাসা, সেই আবেগ সব কি তবে মিথ্যা ছিল? আনিকা, ও কি বলছে? তুমি কি এখনো ওর কথা ভাবো? আর এই আংটির কথা তো আমাকে কখনো বলনি। সাগর, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও সব বানিয়ে বলছে। আকাশ, যা এখান থেকে। কেন আসলি তুই আমার সুখের জীবনে আগুন দিতে? সুখের জীবন এই ছেলের সাথে? আনিকা, তুমি এখনো আমাকে ভালোবাসো সেটা তোমার চোখ বলছে। এই পিচ্চি দিয়ে তোমার হবে না। সাগর আর নিজেকে সামলাতে পারল না। ও এক ধাক্কায় আকাশকে বালির ওপর ফেলে দিল। কিন্তু সাগরের ভেতরে এখন কষ্টের পাহাড় জমে গেছে। ও দেখলো বিচের সব মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। আনিকা কাঁদছে। আমার আর এখানে থাকার দরকার নেই। তুমি ওর সাথেই কথা বলো আনিকা। আমি ভুল ছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, কিন্তু আমি তো আসলে তোমার কাছে স্রেফ একটা টাইম পাস। সাগর হনহন করে হোটেলের দিকে হাঁটতে শুরু করলো। আনিকা পেছনে দৌড়ে এসে সাগরের হাত ধরতে চাইল। সাগর শোন, তুই ভুল বুঝছিস। ও আমার অতীত ছিল, বর্তমান তুই। সাগর শোন না। অতীত যার এত গভীর, তার বর্তমানে আমার মতো ছোট ছেলের কোনো জায়গা নেই। আমি কাল সকালেই ফিরে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো। আনিকা মাঝ বিছে দাঁড়ি হামা করে কাঁদতে লাগলো। আকাশ পাশ থেকে এসে ওর কাঁধে হাত দিতে চাইল, কিন্তু আনিকা ঘুরে একটা থাপ্পড় মারল। বেরিয়ে যা কুলাঙ্গার। তোর জন্য আজ আমার স্বামী আমাকে ভুল বুঝলো। তুই থাকলে আমি কোনোদিন সুখী হতে পারবো না। যা এখান থেকে। আকাশ থতমত খেয়ে চলে গেল, কিন্তু সাগর ততক্ষণে বিচে ভিড়ে মিশে গেছে। হোটেলের রুমে ফিরে সাগর নিজের ব্যাগ গোছাতে লাগলো। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এক নিমিষে সব আনন্দ বিষাদে পরিণত হলো। হোটেলের রুমটাতে এখন এক গুমট নীরবতা। এসি চলছে ঠিকই, কিন্তু সাগরের বুকের ভেতরটা অপমানে আর কষ্টে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ও পাগলের মতো সুটকেসে নিজের জামা কাপড় ভরছে। যে শার্টটা পরে ও কাল রাতে আনিকার পাশে বসেছিল, সেই শার্টটার দিকে তাকাতেই ও চোখের জল টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই আনিকা হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। ও চোখের কাজল চোখের জলে মিশে সারা মুখে লেপ্টে আছে। সাগর, তুই ব্যাগ গোছাচ্ছিস কেন? তুই কি আসলেই আমাকে ছেড়ে চলে যাবি? ওই শয়তানটার কথা বিশ্বাস করে তুই আমাকে এই নতুন সংসারটা ভেঙে দিবি? সংসার কি আমি ভাঙছি আনিকা? সংসার তো তুমিই রাখোনি। যে মানুষটার মনে অন্য কেউ বাস করে, তার পাশে থাকার কোনো মানে হয় না। আমি তো স্রেফ একটা ভাড়াটে হয়ে থাকতে পারতাম। কেন আমাকে স্বপ্ন দেখালে? তুই ওটা কি বললি? তুই ভাড়াটে কেন হবি? তুই আমার স্বামী। আকাশ যা বলেছে সব মিথ্যে। ও আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। ব্ল্যাকমেইল? সে তোমার দেওয়া আংটির কথা জানে, সে তোমার অতীতের সব জানে। এমনকি সে তোমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। আর আমি তো একটা বাচ্চা ছেলে, তাই না? তোমার প্রাক্তন প্রেমিকের সামনে দাঁড়িয়ে আমাকে পিচ্চি শুনতে হলো,
আর তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করলে না। আমি ভয়ে লজ্জায় পাথর হয়ে গিয়েছিলাম সাগর। তুই ভাবছিস আমি এখনো ওকে ভালোবাসি? আমি ওকে ঘৃণা করি। ওর আংটি আমি কবেই ফেলে দিয়েছি। ও মিথ্যে বলে তোকে তাতিয়ে দিচ্ছিল। তোমার ঘৃণা বা ভালোবাসা নিয়ে এখন আমার আর মাথা ব্যথা নেই। আমার সবচেয়ে বড় কষ্ট কোথায় জানো? তুমি আমাকে ভরসা করতে পারোনি। তুমি অন্তত বলতে পারতে যে তোমার জীবনে কেউ ছিল। আমি তো তোমাকে অতীতে ফিরে যেতে বলতাম না, কিন্তু তুমি আমার কাছে সব লুকালে কেন? সাগর সুটকেসের চেনটা টেনে আটকে দিল। ওর মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আনিকা সাগরের পায়ের কাছে বসে পড়ল। ও সাগরের পা দুটো জাপটে ধরল। সাগর, দোহাই তোর, চাস না। তুই চলে গেলে আমি মরে যাব। আমি তোকে অনেক ভালোবাসি রে। কাল রাতে সেই মুহূর্তগুলো কি মিথ্যা ছিল? তুই কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিস না যে আমি সত্যি বলছি? কাল রাতের কথা মনে করে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে আনিকা। আমি ভেবেছিলাম আমি তোমার মন জয় করেছি, কিন্তু এখন মনে হচ্ছে ওটা স্রেফ একটা দায়িত্ব ছিল তোমার কাছে। আমি কারো দয়া নিয়ে থাকতে চাই না। সাগর, তুই এত নিষ্ঠুর কেন হচ্ছি? আমি বড় বলে কি আমার কোনো ভুল হতে পারে না? আমি তোকে হারানোর ভয়ে কিছু বলিনি। আমি জানতাম তুই অনেক ইমোশনাল, তুই এসব সহ্য করতে পারবি না। সহ্য করতে পারছি না বলেই তো সরে যাচ্ছি। তুমি তোমার সেই পুরনো স্মৃতির সাথে থাকো, আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। সাগর ব্যাগটা নিয়ে দরজার দিকে হাঁটা দিল। আনিকা চিৎকার করে কাঁদতে কাঁদতে ওর শার্টের কোনা ধরে টানতে লাগলো, কিন্তু সাগর যেন আজ অন্য মানুষ। ও ঝটকা মেরে আনিকার হাত সরিয়ে দিল। সাগর, যাস না। তুই চলে গেলে আমি এই সমুদ্রে ঝাঁপ দেব। আমি সত্যি বলছি সাগর। সাগর দরজার কাছে গিয়ে এবার থামলো। ওর খুব ইচ্ছে করছিল পেছন ফিরে আনিকাকে জড়িয়ে ধরে বলতে সে কোথাও যাচ্ছে না, কিন্তু ওর প্রশে আজ বড় চোট লেগেছে। ও না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। করিডোর দিয়ে সাগরের ভারী পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আনিকা মেঝের ওপর লুটিয়ে পড়ল। যে রুমে কাল রাতে ভালোবাসার জোয়ার বইছিল, আর সেই রুমেই কান্নার রোল উঠেছে। সাগর লিফটে নিচে নামতে নামতে ডুকরে কেঁদে উঠল। ওর মনে হচ্ছে ও শুধু কক্সবাজার ছাড়ছে না, ওর কলিজাটা এই রুমে ফেলে যাচ্ছে। সমুদ্রের গর্জন যেন আজ বিদ্রুপ করছে ওদের এই বিচ্ছেদকে। সাগর, তুই ফিরে আয়। আমি তোকে ছাড়া বাঁচবো না রে পাগল, ফিরে আয়। রুমের ভেতর আনিকার বুক ফাটা আর্তনাদ চার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। সাগর হোটেলের গেট দিয়ে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠে বসলো। ও জানে না ও কোথায় যাচ্ছে, কিন্তু এটুকু জানে যে আনিকার থেকে দূরে যাওয়া মানে ওর নিজের মৃত্যু ডেকে আনা। কিন্তু ও এই অপমানের জ্বালা কিছুতেই ভুলতে পারছে না। সাগর হোটেলের লবি পার হয়ে বাইরের গেটের কাছে এসে দাঁড়ালো। ওর হাতে সুটকেস, চোখে জল আর বুকে একরাশ অভিমান। একটা ট্যাক্সি ঠিক করার জন্য ও যখন রাস্তার দিকে এগোতে যাবে, ঠিক তখনই হোটেলের পার্কিং লটের আড়ালে পরিচিত এক কণ্ঠস্বর শুনতে পেল। সাগর স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কণ্ঠটা আর কারো নয়, ওই আকাশের। সাগর একটু আড়ালে গিয়ে দেখলো আকাশ তার দুই বন্ধুর সাথে দাঁড়িয়ে খুব বিচ্ছিরিভাবে হাসছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যালো। আরে দোস্ত, কাজ একদম হাসিল করে ফেলেছি। আনিকার ওই পিচ্চি বরের কান একদম বিষিয়ে দিয়েছি। জাস্ট একটা আংটির পুরনো মিথ্যা গল্প আর কিছু কথাতেই ছেলেটা ক্ষেপে লাল হয়ে গেছে। মনে হয় এতক্ষণে প্যাকিং শুরু করে পালিয়েছে। সাগরের কানের কাছে যেন বজ্রপাত হলো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও শক্ত হয়ে দাঁড়িয়ে আকাশের বাকি কথাগুলো শোনার চেষ্টা করলো। আকাশের বন্ধুরা তখন আকাশকে বাহবা দিচ্ছে। কিন্তু আকাশ, আনিকা তো তোকে চিনতেই পারছিল না। তুই হুট করে কেন ওর জীবনটা নষ্ট করতে গেলি? বেচারি তো মাত্র বিয়ে করছে। আরে দোস্ত, এটাই তো মজা। অতীতে যখন ওকে ধোকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম তখন ও অনেক কান্নাকাটি করেছিল। ভেবেছিলাম আমার অভাব ও কোনোদিন ভুলবে না, কিন্তু আজ বিচে দেখলাম ওই পুচকেটার সাথে বেশ হাসি খুশি হয়ে ঘুরছে। এটা আমি সহ্য করতে পারিনি। আনিকার জীবনটা আর একবার বিষিয়ে দিয়েছি। অতীতে যেভাবে দিয়েছিলাম ও কোনোদিন সুখী হতে পারবে না, এটাই আমার সার্থকতা। আকাশ হু হু করে হেসে উঠল। সাগরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওর পুরো শরীর রাগে কাঁপতে শুরু করলো। ও কি করতে যাচ্ছিল? এই একটা অমানুষ যে কিনা আনিকার জীবনটা নিয়ে আগে একবার খেলেছে, তার কথা বিশ্বাস করে সে তার কলিজার টুকরো আনিকাকে ওভাবে ফেলে দিয়ে এলো। আনিকা তো ঠিকই বলেছিল, ও তো এই লোকটাকে ঘৃণা করে। সাগর নিজের বোকামি আর আনিকাকে দেওয়া কষ্টের কথা ভেবে নিজের চুল নিজেই একটা টান দিল। আমি এটা কি করলাম? আমি কিভাবে এতটা নিচে নামলাম যে ওই জঘন্য লোকের কথা শুনে আনিকাকে কাঁদিয়ে আসলাম? ও তো ঠিকই বলেছিল, ও আমাকে হারানোর ভয়ে সত্যিটা বলেনি, আর আমি তাকে এই উপহার দিলাম। সাগরের চোখের জল এবার অনুশোচনায় পরিণত হলো। ও আর এক মুহূর্ত দেরি করলো না।
হাতের সুটকেসটা ওখানে ফেলে দিয়ে ও পাগলের মতো হোটেলের লিফটের দিকে দৌড় দিল। ওর মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড এক একটা বছরের মতো লম্বা। লিফটের জন্য অপেক্ষা না করেই ও সিঁড়ি দিয়ে দৌড়াতে শুরু করলো। ওর মাথায় শুধু ঘুরছে আনিকার সেই আর্তনাদ। সাগর যাস না, তুই গেলে আমি মরে যাব। সাগর যখন রুমের দরজার সামনে পৌঁছালো দেখলো দরজাটা আধো খোলা, ভিতরে কোনো আওয়াজ নেই। সাগরের বুকটা ধক করে উঠল। ও হুড়মুড় করে ভেতরে ঢুকে দেখলো আনিকা মেঝের ওপর একদম নিথর হয়ে পড়ে আছে। ওর চোখের জল শুকিয়ে গাল ফেটে গেছে। আনিকা, আনিকা ওঠো, আমি ফিরে এসেছি সোনা, লক্ষ্মী বউ আমার, কথা বলো। সাগর আনিকাকে জড়িয়ে ধরে ওর মাথায় আর মুখে হাত বোলাতে লাগলো। আনিকার সেন্স তখনও পুরোপুরি জানি, ও শুধু আধো বোঝা চোখে সাগরের দিকে তাকালো। সাগরের স্পর্শ পেয়ে ওর চোখ দিয়ে আবার অঝরে জল পড়তে লাগলো। তুই এসেছিস? তুই তো চলে গেলি, আমাকে একা ফেলে চলে গিয়েছিলি। আমাকে মাফ করে দাও আনিকা, আমি একটা আস্ত গাধা। ওই শয়তান আকাশের সব কথা আমি শুনেছি। ও নিজের মুখে বলছিল কিভাবে ও আমাদের জীবনটা বিষিয়ে দেওয়ার ছক কষেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে একটা থাপ্পড় মারো, কিন্তু ওভাবে মরে যাওয়ার কথা বলো না। তুই কি আমাকে বিশ্বাস করেছিস সাগর? তুই এখন জানিস যে আমি শুধু তোকেই ভালোবাসি। জানি শোনা, আমি সব জানি। তোমার অতীত তোমার কাছে অন্ধকার হতে পারে, কিন্তু আমার কাছে তুমি আমার উজ্জ্বল বর্তমান। যে লোকটা তোমাকে কষ্ট দিয়েছে তাকে আমি আজ ছাড়ব না, কিন্তু তার আগে তোমাকে আমার বুকের মধ্যে শক্ত করে আগলে রাখা দরকার। সাগর আনিকাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। আনিকা সাগরের বুকে মুখ গুজে বাচ্চাদের মতন ফুপিয়ে কাঁদতে লাগলো। সাগর ওর মাথায় বিলি কেটে দিচ্ছে আর বারবার ক্ষমা চাইছে। সাগরে মনে হচ্ছে আজ যদি ও আকাশের এই কথাগুলো না শুনতো, তবে সারা জীবনের জন্য ও এক বিশাল অন্ধকারের দিকে পা বাড়াতো। আর কান্না না শোনা, ওই আকাশকে আমি এমন শিক্ষা দেব যে ও দ্বিতীয়বার কারো জীবন নিয়ে খেলার সাহস পাবে না। কিন্তু এখন তুমি আমাকে একটা কথা দাও, জীবনে যাই হোক না কেন কোনো দিন আমার কাছে কিছু লুকাবে না। আমি ছোট হতে পারি, কিন্তু তোমার সব ভার নেওয়ার শক্তি আমার আছে। আমি প্রমিস করছি সাগর, আমি আর কোনোদিন কিছু লুকাবো না। তুই থাকলেই আমার সব হবে। কক্সবাজারে এই বিরহ মুহূর্তটা যেন এক বিশাল শিক্ষায় পরিণত হলো। সাগর বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, স্পর্শ নয়, ভালোবাসা মানে অন্ধবিশ্বাস। আর আনিকা বুঝলো তার এই ছোট্ট স্বামীটা তাকে পৃথিবীর যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। আনিকাকে বিছানায় শুয়ে দিয়ে সাগরের কপালে একটা লম্বা চুমু খেলো। আনিকার কান্নার বেগ কিছুটা কমেছে, কিন্তু ওর শরীর এখনও থরথর করে কাঁপছে। সাগরের চোখের মনি এখন রাগে লাল নীল হয়ে আছে। ও বুঝতে পারছে যতক্ষণ না এই আকাশ নামক আপদটাকে ও উচিত শিক্ষা দিচ্ছে, ততক্ষণ ওর মনে শান্তি ফিরবে না। আনিকা, তুমি এখানে একটু শান্ত হয়ে বসো, আমি আসছি। একদম রুম থেকে বের হবে না। সাগর তুই কোথায় যাচ্ছিস? আবার কি ঝগড়া করবি? প্লিজ যাস না, ও খুব খারাপ লোক, ও তোকে আঘাত করতে পারে। ও আমার কি করবে সেটাও নিজেও জানে না। ও আমাদের পবিত্র সম্পর্ক নিয়ে খেলার চেষ্টা করেছে, তোমাকে ছোট করেছে। আমি আজ ওকে বুঝিয়ে দেব এই ছোট সাগর যখন ক্ষেপে যায় তখন সে কতটা ভয়ানক হতে পারে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। সাগর আর এক মুহূর্ত দাঁড়ালো না। রুম থেকে বেরিয়ে ও সরাসরি নিচে পার্কিং লটের দিকে গেল। ও জানতো আকাশ আর ওর বন্ধুরা এখানেই আছে এবং নিজেদের শয়তানি বুদ্ধি সফল হয়েছে ভেবে উদযাপন করছে। সাগর নিচে গিয়ে দেখলো আকাশ তখনও হাসাহাসি করছে। সাগর কোনো কথা না বলে পেছন থেকে গিয়ে আকাশের ঘাড়ে ধরে এক হাসকে টান দিল। আরে কে কে রে? আকাশ কিছু বুঝে ওঠার আগেই সাগর ওর নাকে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আকাশ ছিটকে গিয়ে একটা গাড়ির উপর পড়লো। ওর নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করলো। আকাশের বন্ধুরা এগিয়ে আসতে চাইলে সাগর পকেট থেকে ফোন বের করে ওদের দিকে তাকালো। খবরদার, এক পা এগোবি না। তোদের ওইসব শয়তানি কথা আমি রেকর্ড করে রেখেছি। তোরা যে একটা মেয়ের জীবন নষ্ট করার ছক কষেছিস, এটা যদি এখন পুলিশকে জানাই তবে তোদের আজীবন জেলের ভাত খেতে হবে। আর তুই আকাশ, তুই ভেবেছিলি আমি তোর কথা শুনে আমার বউকে ছেড়ে চলে যাব? সাগর শোন, আমি তো জাস্ট মজা করছিলাম। আনিকা তো আমার। আর একবার যদি ওর নাম তোর এই নোংরা মুখে নিয়েছিস তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। ও তোর কেউ না, ও আমার বিবাহিত স্ত্রী, আমার সম্মান। তোর মতো লম্পটকে ও অতীতে পছন্দ করেছিল, এটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি তোর হাত পা ভেঙে করব। সাগর এবার আকাশের শার্টের কলার ধরে ওকে টেনে তুলল এবং একের পর এক চট থাপ্পড় মারতে শুরু করলো। হোটেলের সিকিউরিটি গার্ডরা দৌড়ে এলো, কিন্তু সাগরের রুদ্রমূর্তি দেখে কেউ কাছে আসার সাহস পেল না। সাগর যেন আজ দানব হয়ে উঠেছে। 15-20 মিনিট ধরে আকাশকে যুদ্ধপেটা করার পর সাগর ওকে ড্রেনের পাশে ছুড়ে দিল। কক্সবাজারে যদি আর কোনোদিন তোকে দেখি তবে তুই জ্যান্ত ফিরতে পারবি না। এখন এখান থেকে দূর হ। আকাশ ওর বন্ধুরা লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সাগরের হাতের গিটগুলো ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু ওর মনে এখন এক বিশাল শান্তি। ও উপরে নিজের রুমে ফিরে এলো। দরজায় নক করতেই আনিকা এসে দরজা খুলল। সাগরের বিধ্বস্ত চেহারা আর হাতে রক্ত দেখে আনিকা আঁতকে উঠল। সাগর, এ কি অবস্থা তোর? তুই কি মারপিট করেছিস? হাত দিয়ে তো রক্ত পড়ছে। কিছু হয়নি সোনা, এই রক্তটা না বের হলে আমার কলিজার জ্বালা মিটত না। ওই শয়তানটাকে ওর যোগ্য পাওনা দিয়ে এসেছি। এখন ও আর কোনোদিন তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আনিকা তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে এলো ও সাগরের হাতটা নিজের কোলের উপর রেখে খুব যত্ন করে ডেটল দিয়ে পরিষ্কার করে দিতে লাগলো। আনিকার চোখ দিয়ে আবার জল পড়ছে, তবে এটা কষ্টের জল নয়, এটা ভালোবাসার জল। ও ভাবছে একটা মানুষ তাকে কতটা ভালোবেসে নিজের সবটুকু দিয়ে এভাবে আগলে রাখতে পারে। তুই কেন এমন করিস সাগর? আমার খুব ভয় লাগে তোকে হারাতে। তুই তো জানিস তুই ছাড়া আমার আর কেউ নেই। হারানোর কথা আর কোনোদিন বলবে না। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। শোনো আনিকা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। পেছনে যা হয়েছে সব সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসিয়ে দাও। আমরা কাল সারা দিন বিচে ঘুরবো, প্যারাগ্লাইডিং করব, আর অনেক মজা করব। কেউ আমাদের মাঝে আসতে পারবে না। সাগর আনিকাকে জড়িয়ে ধরে নিজের কোলের উপর শুইয়ে দিল। আনিকা সাগরের বুকে ধুকপুকানি শুনতে পাচ্ছে। কাল রাতের পর আজকে এই রাতটা আরো বেশি স্পেশাল মনে হচ্ছে ওদের কাছে। ঝগড়া আর ভুল বোঝাবুঝির পর ভালোবাসা যখন ফিরে আসে তখন তা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। সাগর, আমি একটা কথা বলবো। বলো সোনা। তুই ছোট হলেও না, তোর কাজগুলো একদম বড়দের মতো। তুই আজ যেইভাবে আমার সম্মান বাঁচালে, আমি সারা জীবন তোর পায়ের কাছে পড়ে থাকতে চাই। আই লাভ ইউ রে পাগল। আই লাভ ইউ টু আমার সিনিয়র বউ। তবে শোনো, পায়ের কাছে না, তুমি থাকবে আমার কলিজার একদম ভেতরে। জানালার ওপাশে জ্যোৎস্নার আলো সমুদ্রের জলে ঝিকমিক করছে। রুমের ভেতর দুই হৃদয়ের এক অন্যরকম মিলন মেলা বসেছে। সাগর আর আনিকা একে অপরের চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল এক অজানা সুখের রাজ্যে। তাদের এই ভালোবাসার গল্প যেন আজ পূর্ণতা পেল। কক্সবাজারে সেই ঝোড়ো দিনগুলো কাটিয়ে সাগর আর আনিকা যখন বাড়ির কলিং বেল চাপল, তখন দুজনের মুখেই এক উজ্জ্বল আভা। সাগর শক্ত করে আনিকার হাতটা ধরে রেখেছে। দরজা খুলল মিতু। দরজা খুলেই ও হা করে তাকিয়ে দেখলো ওর গুরুগম্ভীর আপু সাগরের কাঁধে মাথা ঠেকিয়ে হাসছে, আর সাগরের এক হাত আনিকার কোমরে। ও মা, মা বাবা জলদি আসো, দেখে যাও আমাদের বাড়িতে কারা এসেছে। এদের কি আমি চিনি? আপু, তোর কি মেমোরি লস হয়েছে নাকি? তুই দুলা ভাইয়ের সাথে এভাবে দাঁড়িয়ে আছিস যে? আরে চিল শালি সাহেবা, মেমোরি লস না, মেমোরি গেইন হয়েছে। সরে ভেতরে ঢুকতে দে। দুই পরিবারের বড়রা ড্রয়িং রুমে ছুটে আসলেন। আনিকার বাবা আর সাগরের বাবা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারা যা চেয়েছিল ঠিক তাই হয়েছে। আনিকা এসে প্রথমে ওর শাশুড়ি পা ছুঁয়ে সালাম করলো, তারপর নিজের বাবার বুকে জড়িয়ে ধরল। আনিকার চোখে আজ কোনো সংকোচ নেই, বরং একরাশ তৃপ্তি। কিরে আনিকা, তোকে তো বেশ হাসি খুশি লাগছে। সাগর কি সমুদ্রের পানিতে তোর সব রাগ চুবিয়ে দিয়ে এসেছে? মা, ও যা পাজি, আমাকে শান্ত থাকার সুযোগই দেয়নি। তবে হ্যাঁ, ও আমাকে আগলে রাখতে জানে। আমি ভুল ছিলাম মা। ও বয়সে ছোট হতে পারে, কিন্তু ও আমাকে যেভাবে সম্মান দিতে জানে তা আমি আগে বুঝিনি। সাগর, তুই কি তবে শেষমেশ মিলন সাকসেসফুল করলি? তোর সিনিয়র বউ এখন তোর বসে তো? বাবা, বশ করার কিছু নেই। আমরা আসলে একে অপরকে বুঝতে পেরেছি। আর শোনো মিতু, তোর জন্য প্রচুর গিফট এনেছি। তবে আগে আমাদের জন্য স্পেশাল কফি বানিয়ে নিয়ে আয়। তোর দুলাভাই আজ খুব টায়ার্ড। দুলাভাই তো দেখি একদম জমিদার হয়ে গেছে। আপু, তুই কি আসলে ওকে সারাদিন এভাবে সেবা করিস নাকি? আনিকা মুচকি হেসে সাগরের দিকে তাকালো। সেই আগের মতো তুই বলে ধমক দেওয়ার তেজটা এখন
অনেক মধুর হয়ে গেছে। রাতের খাবার টেবিলে দুই পরিবার যখন একসাথে বসলো তখন পরিবেশটা একদম পাল্টে গেছে। আগে যেখানে একটা ভাড়াটে আর বাড়িওয়ালার মেয়ের দূরত্ব ছিল, আজ সেখানে শুধুই আত্মীয়তার টান। সাগর খাওয়ার সময় বারবার আনিকার পাতে বড় মাছের টুকরোটা তুলে দিচ্ছিল। বেআই সাহেব, আমাদের চিন্তা দূর হলো। আমি ভয় পাচ্ছিলাম এই অসময়ে বয়সের বিয়েটা ওরা মেনে নিতে পারবে কিনা, কিন্তু আজ ওদের চোখের দিকে তাকালে বোঝা যায় ভালোবাসা আসলে বয়সের ফ্রেম দিয়ে বাঁধা যায় না। ঠিক বলেছেন, আনিকা আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছে। সাগর একটু চঞ্চল, কিন্তু আনিকা ওকে ঠিকই সামলে নেবে। খাওয়ার পর সাগর আর আনিকা যখন তাদের ঘরে গেল, আনিকা ড্রেসিং টেবিলের সামনে বসে গহনা খুলছিল। সাগর পেছন থেকে এসে জড়িয়ে ধরল। আয়নায় দুজনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আনিকা আলতো করে সাগরের গালে হাত রাখলো। দেখ সাগর, মা বাবা কত খুশি আমাদের দেখে। আমি যদি আগে বুঝতাম যে তুই আমাকে এতটা বদলে দিবি, তবে আমি বিয়ের দিন অত নাটক করতাম না। নাটক না করলে কি আর রোমান্টিকতা জমতো? শোনো বৌমনি, কাল থেকে কিন্তু আবার সেই পুরনো রুটিন। তুমি অফিসে যাবে, আমি আমার কাজে। কিন্তু মনে রেখো, অফিস থেকে ফেরার পর কিন্তু আমি আর ওই ছোট সাগর না, আমি তোমার পুরোটা জুড়েই থাকবো। তুই না আস্ত একটা দুষ্ট। যা এখন লাইটটা বন্ধ কর, কাল ভোরে উঠতে হবে। লাইট বন্ধ হবে, কিন্তু আমাদের গল্প তো মাত্র শুরু হলো সোনা। বাড়ির বড়রা যখন আমাদের মেনে নিয়েছে তখন আর চিন্তা কি? এখন শুধু আমরা আর আমাদের ভালোবাসা। আনিকা সাগরের বুকে মাথা রাখলো। বাইরে পূর্ণিমার চাঁদটা হাসছে। যে ভালোবাসা শুরু হয়েছিল খুনসুটি আর অসম বয়সের দোহাই দিয়ে, তা আজ এক নিটল পূর্ণতার রূপ নিল। বাড়িওয়ালা সুন্দরী মেয়ে এখন সত্যি সাগরের আদুরে বউ। সময় যেন ডানা মেলে উড়ে যায়। সাগর আর আনিকার বিয়ের আজ 1 বছর পূর্ণ হলো। বাড়ির পরিবেশটা আজ উৎসব মুখর। পুরো বাড়ি আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। ড্রয়িং রুমে দুই পরিবারের মানুষজন হাসাহাসি করছে। মিতু এখন আগের চেয়ে একটু বড় হয়েছে, তবে ওর চঞ্চলতা কমেনি। ও সারাদিন বাড়ি তদারকি করে বেড়াচ্ছে। আনিকা উপরের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে। গত 1 বছরে ওর জীবনে অনেক পরিবর্তন এসেছে। ও এখন আর সেই খিটখিটে মেজাজি মেয়ে নয়। সাগরের ভালোবাসা আর পাগলামি ওকে একদম শান্ত করে দিয়েছে। ঠিক তখনই সাগর রুমে ঢুকলো। পরনে কালো পাঞ্জাবি, হাতে একটা ছোট্ট লাল মখমলের বক্স। আমার সিনিয়র বউকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে লাগছে। 1 বছর হয়ে গেল, কিন্তু আমার মনে হয় এই তো সেদিন তুমি আমার পা মারিয়ে দিয়েছিলে। তুই কি আজীবন ওই পা মারানোর কথা মনে রাখবি? আমি তো তখন তোকে সহ্যই করতে পারতাম না, আর এখন দেখ তোকে ছাড়া এক মুহূর্তও চলে না। এইটাই তো নিয়ম। শোনো আনিকা, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই 1 বছরে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, ঘর, সংসার আর অঢেল ভালোবাসা। তোমার ইগো ভেঙে তুমি যেভাবে আমাকে আপন করে নিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ। সাগর বক্সটা খুলে একটা হীরের আংটি বের করলো। আনিকার হাতটা আলতো করে ধরে ওর অনামিকায় পরিয়ে দিল। আনিকা অপলক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে রইল। এই সেই হাত যা তাকে বিপদের দিনে রক্ষা করেছে, অপমানে আগলে রেখেছে। সাগর, আমি অনেক ভাগ্যবান যে তোকে পেয়েছি। তুই আমার সে 3 বছরের ছোট হতে পারিস, কিন্তু তুই আমাকে যে সম্মান দিয়েছিস তা হয়তো আমার বয়সে কেউ দিতে পারতো না। তুই ছোট বলেই বোধহয় তোর মনের ভেতর এতটা পবিত্রতা ছিল। আর একটা কথা, মা আর বাবা নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা একটা বিশেষ ঘোষণা দিতে চায়। মনে হয় মিতুর বিয়ের কথা তুলবে। মিতু তো এখনো বাচ্চা, তবে হ্যাঁ, আমাদের মতো যদি ও ওর মনের মতো কাউকে পায় তবে মন্দ হয় না। চল নিচে যাই। ওরা যখন নিচে নামলো সবাই হাততালি দিয়ে ওদের স্বাগত জানালো। আনিকার বাবা সাগরের কাঁধে হাত রেখে বললেন, সাগর, তুই শুধু আমার জামাই না, তুই আমার ছেলের মতো। তোরা দুজন মিলে এই বাড়িটাকে স্বর্গ বানিয়েছিস। সাগরের মা আনিকাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। রাত বাড়তে থাকে। ছাদের উপর সাগর আর আনিকা একা দাঁড়িয়ে আছে। আকাশে আজ রূপালী চাঁদ। কক্সবাজারের সেই সমুদ্রের গর্জন আজ যেন শহরের এই শান্ত পরিবেশও অনুভূত হচ্ছে। আনিকা সাগরের কাঁধে মাথা রাখলো। আচ্ছা সাগর, তুই কি জানতিস আমাদের গল্পটা এইভাবে শেষ হবে? গল্পটা তো শেষ হয়নি সোনা, গল্পটা তো সবে শুরু হলো। এখন তো আমাদের আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। তুমি হবে আমার শাসন করার বউ, আর আমি হব তোমার সেই চিরকালের আদুরে বর। ভালোবাসি রে পাগল, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি আমার সিনিয়র বউকে। জ্যোৎস্নার আলোয় দুই হৃদয়ে এক অন্যরকম ছায়া পড়ল ছাদে। একসময় যে সম্পর্কটা ছিল বাড়িওয়ালা আর ভাড়াটের, আজ তা এক চিরস্থায়ী আর মধুর ভালোবাসায় রূপ নিয়েছে।
বয়স যে আসলে ভালোবাসার কাছে একটা সংখ্যা মাত্র। সাগর আর আনিকা তা প্রমাণ করে দিল। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে সাগর আর আনিকার বিয়ের 5 বছর কেটে গেল। ড্রয়িং রুমে সেই চঞ্চলতা এখন আরও দ্বিগুণ হয়েছে। তবে সেই চঞ্চলতা এখন আর শুধু মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাড়ির মেঝেতে এখন 4 বছরের এক ছোট্ট রাজপুত্রের পায়ের শব্দ শোনা যায়, যার নাম রাখা হয়েছে আরিয়ান। আরিয়ানের চোখ দুটো একদম সাগরের মতো, আর হাসিটা ঠিক আনিকার মতো মিষ্টি। আনিকা এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পোস্টে কাজ করছে। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় বসতেই দেখল আরিয়ান আর সাগর মিলে সারা ঘর তছনছ করে রেখেছে। সাগর মেঝেতে ঘোড়া সেজে বসে আছে, আর আরিয়ান ওর পিঠে চড়ে চিৎকার করছে। সাগর, এই বড় বাচ্চা আর ছোট বাচ্চা থামবি তোরা? ঘরটার কি অবস্থা করেছিস দেখ। তোদের বাপ বেটার জ্বালায় আমি একদিনও শান্তিতে থাকতে পারলাম না। আরে শোনো সিনিয়র বউ, রাগ করো না। তোমার ছেলে আজ বাইনা ধরেছে সে যুদ্ধে যাবে, তাই আমি তার ঘোড়া হয়েছি। এখন যদি তুমি সেনাপতি হয়ে আমাদের 1 কাপ চা না খাওয়াও, তবে তো যুদ্ধ শুরু হবে না। আনিকা গাল ফুলিয়ে হাসলো। সেই 5 বছর আগে সেই রাগী আনিকা আর আজকের এই শান্ত আনিকার মধ্যে অনেক তফাৎ। ও রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলো। সাগর আরিয়ানকে কোলে নিয়ে সোফায় বসলো। আনিকা, মনে আছে সেই দিনটার কথা যেদিন তুমি আমাকে ভাড়াটে বলে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে? আজ দেখো সেই ভাড়াটে তোমার মনের সাথে সাথে পুরো বাড়ির মালিক হয়ে বসে আছে। তুই আর কোনো দিন ওসব ভুলবি না, তাই না? আমি তো তখন বুঝিনি যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমার নিজের বাড়িতেই ভাড়া থাকে। আজ যখন তোকে আর আরিয়ানকে এভাবে দেখি, তখন মনে হয় আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল তোকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। ঠিক তখনই দরজার বেল বাজলো। মিতু তার স্বামী সহ বাড়িতে এসেছে। মিতুরও বিয়ে হয়েছে বছরখানেক আগে। পুরো বাড়ি এখন আত্মীয় স্বজনে ভরপুর। আনিকার বাবা আর সাগরের বাবা এখন অবসরে সারাদিন নাতির সাথে খুনসুটি করে কাটান। বাড়ির বড় বড় সিদ্ধান্তগুলো এখন সাগর আর আনিকা মিলেই নেয়। রাতে সবাই যখন চলে গেল, সাগর আর আনিকা তাদের প্রিয় বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ আকাশে বিশাল এক পূর্ণিমা, যে চাঁদটা তাদের বাসরাতে সাক্ষী ছিল, আজ সেই চাঁদটাই তাদের সুখী সংসারের সাক্ষী হয়ে হাসছে। আনিকা, একটা কথা জানো? লোকে বলতো বড় মেয়েকে বিয়ে করলে নাকি সুখ হয় না, বর ছোট হলে নাকি মান সম্মান থাকে না। কিন্তু আজ আমাদের দিকে তাকালে তাদের সবার মুখ বন্ধ হয়ে যায়। ভালোবাসা থাকলে বয়স কোনো দেয়াল হতে পারে না। একদম ঠিক। তুই আমাকে আগলে রাখতে শিখেছিস, আর আমি তোকে ভরসা করতে শিখেছি। এই 5 বছরে তুই এক মুহূর্তের জন্য আমাকে বুঝতে দিসনি যে তুই আমার চেয়ে ছোট, বরং তুই আমার সব দায়িত্ব এমনভাবে পালন করেছিস যেন তুই আমার চেয়ে অনেক অনেক বেশি পরিণত। সাগর আনিকার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আনিকা সাগরের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকালো। সমুদ্রের সেই বিরহ, আকাশের সেই শয়তানি, আর সমাজের সেই কুদৃষ্টি সব আজ হার মেনেছে এই নির্মল ভালোবাসার কাছে। ভালোবাসি আনিকা, আজীবন এভাবেই আমার সিনিয়র বউ হয়ে থেকো। আর তুই আজীবন আমার সেই জেদি আর পাগল বরটা হয়ে থাকিস। ভালোবাসি তোকে। রাতের নিস্তব্ধতায় বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা 2টি মানুষের ছায়া যেন এক হয়ে মিশে গেল। দীর্ঘ 5 বছরের চড়াই উতরাই পেরিয়ে আজ তারা এক শান্তির বন্দরে পৌঁছেছে। যে গল্পের শুরু হয়েছিল অসম বয়সের তকমা দিয়ে, আজ তার সমাপ্তি ঘটল এক অমর প্রেমের উপখ্যান হয়ে। বাড়িওয়ালা সুন্দরী মেয়ে আর সেই ছোট্ট বাড়াটির ভালোবাসা এখন এক সুখী পরিবারের নাম।